গল্পের নাম রাগী ছেলের সুন্দরী বউ। আঁখি গ্রামের এক অপূর্ব সুন্দরী মেয়ে। মায়ের মৃত্যুর পর তার জীবনটা উল্টে যায়। বাবা দ্বিতীয় বিয়ে করেন এবং সৎমা আঁখিকে সহ্য করতে পারে না। তাকে তাড়িয়ে দেওয়া হয় বাড়ি থেকে। তখন থেকেই আঁখি মামার বাড়িতে দিদার কাছে মানুষ হয়। কিন্তু মামার বাড়িতেও শান্তি ছিল না আঁখির জীবনে। দিদা খুব ভালোবাসলেও মামি তাকে প্রতিদিন কাজ করাতেন। সকালের রান্না থেকে রাতের বাসন মাজা সবই আঁখির উপর চাপানো। মামির মেয়ে রুমকি ছিল অত্যন্ত হিংসুটে ও রূঢ় স্বভাবের। আঁখির রূপ এবং গুণ দেখে সে সহ্য করতে পারত না। রুমকি ভালোবাসত এক ছেলেকে। সে ছিল চরিত্রে সন্দেহজনক। আঁখি সেটা বুঝে সাবধান করেছিল, কিন্তু রুমকি তা মেনে নেয়নি, বরং আঁখিকে অপবাদ দিয়ে মামির কাছে খারাপ বানায়। একদিন আঁখিকে মিথ্যে দোষে মার খাওয়ায় মামির কাছে, আর রুমকি দূরে দাঁড়িয়ে হাসে। আঁখির চোখে জল, কিন্তু মুখে কোনো প্রতিবাদ নেই, চুপচাপ সহ্য করে সব। রুমকি আনন্দ যেন আঁখির দুঃখে। এটা আঁখি বুঝলেও কিছু বলতে পারে না। আঁখিকে সুযোগ পেলেই অপমান করত রুমকি ও তার মা। তবে আঁখির মামা ছিলেন একজন আশ্রয় ও স্নেহময় মানুষ। দিদার মৃত্যুর হলে আঁখির সমস্ত ভরসাও ভেঙে যায়। মামি একদিন হঠাৎ এক লম্পট ছেলের সঙ্গে আঁখির বিয়ে ঠিক করে। ছেলেটি টাকা দিয়ে আঁখিকে যেন কিনে নিচ্ছিল সেই বাড়ি থেকে। আঁখি বিয়েতে রাজি না হলে শুরু হয় মানসিক ও শারীরিক অত্যাচার। মামা আঁখিকে চুপচুপি ঢাকায় পাঠানোর পরিকল্পনা করেন। এক রাতের মধ্যে ট্রেনের টিকিট ও ঠিকানা হাতে তুলে দেন। সেই রাতে আঁখি সব কিছু ছেড়ে অন্ধকারে বেরিয়ে পড়ে। ভয়ে কাঁপতে কাঁপতে উঠে পড়ে ঢাকা যাওয়ার এক ট্রেনে। ট্রেনের কামরায় আঁখির পাশে বসেছিল একজন রাগী যুবক। ছেলেটির নাম অরণ্য। একজন সফল ব্যবসায়ী, কিন্তু অহংকারী। গাড়ি খারাপ হওয়ায় বাধ্য হয়ে ট্রেনে উঠেছিল সেদিন। নারীদের নিয়ে তার ধারণা ছিল খুবই নিচু, সব মেয়েই স্বার্থপর। আঁখি বোরকা পরে থাকায় অরণ্য তাকে কিছুই বুঝতে পারেনি। আঁখি যখন ক্লান্ত হয়ে গুনগুন করে কান্না করছিল নিচু স্বরে, সেই সুর অরণ্যের কানে গিয়ে বিরক্তির তৈরি করে। সে কঠোর গলায় বলে ওঠে, চুপ করো। আঁখি ভয়ে কেঁপে যায়, চুপ করে বসে পড়ে। চোখের কোণে জল দিয়ে নিঃশব্দে তাকিয়ে থাকে জানালার দিকে। ঘণ্টাখানেক পর আঁখি ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। ঘুমের ঘোরে মাথা চলে যায় অরণ্যের কাঁধে। অরণ্য চমকে ওঠে, বিরক্ত হয়ে সরে যায় একটু। তবু সেই মুহূর্তে এক অদ্ভুত গন্ধ নাকে লাগে তার। চুলের সেই ঘ্রাণে হারিয়ে যায় কিছুক্ষণের জন্য। হঠাৎ ট্রেন থেমে যায়। অরণ্য আবার বাস্তবে ফিরে আসে। সে রেগে গর্জে ওঠে, সরে যাও আমার কাছ থেকে। আঁখি চমকে ওঠে, দূরে সরে যায় লজ্জায় ভয়ে। ট্রেনে পৌঁছে যায় গন্তব্যে। দুজনে নেমে পড়ে আলাদা পথে। তবে চোখে চোখ পড়ে যায় একবার, নির্বাক সেই মুহূর্তে। অরণ্য কিছুক্ষণ তাকিয়ে থাকে আঁখির দিকে চুপচাপ। আঁখিও ভাবতে থাকে, এই ছেলেটা এত রাগী কেন। তারা দুজনেই দূরে চলে গেলেও মন কিছুটা আটকে পড়ে। আঁখি নতুন জীবনের খোঁজে এগিয়ে যায় নিজের মতো করে। অরণ্যের মনের মধ্যে প্রথমবারের মতো প্রশ্ন জাগে, কে ছিল সে? অরণ্য নেমে যায় নিজের গন্তব্যে, চোখে নিশ্চিত এক অভিব্যক্তি। শান্তভাবে গাড়িতে ওঠে বসে। বাইরে গার্ডরা মাথা নিচু করে দাঁড়িয়ে। গাড়ি থামতেই বিশাল রাজপ্রাসাদের মতো বাড়ির গেট খুলে যায়। অভ্যন্তরায় দাঁড়িয়ে শারমিন ও অন্যান্য কর্মীরা, সবাই চুপচাপ সুশৃঙ্খল। অরণ্য ধীর পায়ে ঢোকে, চোখে এক দৃঢ় গাম্ভীর্য, প্রতিটা পা যেন ক্ষমতা। অন্যদিকে আঁখি অনেক কষ্টে ট্রেন থেকে নেমে রিক্সা বদলে পৌঁছায় ঠিকানা। মামা যে ঠিকানাটা দিয়েছিল সেটা পড়ে অবাক হয়ে যায় সে। একটা বিশাল ও আধুনিক প্রাসাদের মতো বাড়ি। চোখ বড় হয়ে যায় আঁখির। তখন প্রচণ্ড বৃষ্টি। আঁখির শাড়ি ভিজে গায়ে লেপ্টে আছে, ঠান্ডায় কাঁপছে সে। গেটের সামনে দাঁড়িয়ে সে দারোয়ানকে একটা চিঠি দেয়, ভেজা হাতে ধরে। চিঠিটা ছিল আঁখির একমাত্র ভরসা। মামা দিয়েছিলেন যাওয়ার আগে। চিঠির ভিতরে লেখা ছিল পরিচয়, সম্পর্ক এবং থাকার অনুরোধ। দারোয়ান একটু অবাক হয়ে যায়। কাগজটা ভিজে গেলেও
পড়ে নেয়। ভেতরে যোগাযোগ করে। গেটে দাঁড়িয়ে থাকে আঁখি, ভিজে শরীর নিয়ে। তবুও চোখে ছিল একরাশ ভরসা। এইবার বাঁচতে পারবে সে। অজানা আশায় তার চোখ ভিজে যায়। জানলা ভেজা, হৃদয় কাঁপে। গেটের গার্ড অবশেষে ভিজে চিঠিটা নিয়ে ভেতরে যায় নীরবে। বাড়ির প্রধান এক গম্ভীর চেহারায় ভদ্রলোক হাতে নেন চিঠিটা। চিঠি পড়ে তার চোখে কিছুক্ষণ নীরবতা খেলে যায়। গভীরভাবে ভাবেন। তারপর গার্ডকে বলেন, মেয়েটিকে ভেতরে নিয়ে এসো, আমি দেখছি। আঁখি মাথা নিচু করে ধীরে ধীরে পা ফেলে ভেতরে প্রবেশ করে। বাড়ির মূল দরজায় তখন সবাই দাঁড়িয়ে। শান্ত, সম্মানজনক পরিবেশ। তার বৃষ্টি ভেজা চেহারায় ছিল ভয় আর অচেনা জগতে পা রাখার সংকোচ। তবুও সে সাহস করে সামনে দাঁড়ায়। ভদ্রলোক তাকে অভ্যর্থনা জানায়। ভয় পেও না মা, তুমি নিরাপদ, বলেই তাকে ভেতরে নিয়ে যায় তিনি। বসার ঘরে এনে সবাইকে ডাকেন। একে একে পরিচয় করিয়ে দেন। এখানে ছিল অরণ্যের মা, নম্র ও চুপচাপ এক নারী। আর ছিলেন কাকা ও কাকি, দৃষ্টিতে কিছুটা অনুসন্ধানী আচরণ। হঠাৎ করেই ভেতরে ঢোকে এক সুন্দর সাজানো মেয়ে। নাম তার স্নেহা। স্নেহা অরণ্যের কাকা কাকির একমাত্র মেয়ে। চেহারায় আধুনিকতা ও আত্মবিশ্বাস। সে আঁখের দিকে একবার তাকিয়ে হালকা হাসে, চোখে লুকানো প্রশ্ন। ভিতরে ভেতরে সে জানে এই অচেনা মেয়েটা তার রাস্তায় বাধা হতে পারে। স্নেহার চোখে চকচক করছে কিছু না বলা প্রতিযোগিতা, কিছু কৌশলের ছায়া। সে সামনে এসে বলে, তুমি এ বাড়িতে থাকবে? বাহ! আঁখি মাথা নিচু করে কেবল বলে, আমি মামার বন্ধু ঠিকানায় এসেছি। ঘরে হঠাৎ কিছুটা নীরবতা নেমে আসে। সবার দৃষ্টি আঁখির দিকে। অরণ্যের কাকা কাকি বাইরে থেকে হাসলেও মনে মনে স্নেহার সঙ্গে স্বপ্ন বুনছেন। তারা ভাবেন, অরণ্যকে যদি একবার স্নেহার সঙ্গে বিয়ে দেওয়া যায় তাহলে সব মিলবে। বাড়ি, সম্পত্তি, ব্যবসা সব কিছুই থাকবে নিজেদের নিয়ন্ত্রণে। এইটাই তাদের প্ল্যান। তারা আঁখিকে আপাতত ভালো ব্যবহার করলেও মন খুলে মেনে নেয়নি কেউই। আঁখিকে বাড়ির একপাশে সুন্দর গেস্ট রুমে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। ঘরটি সাজানো, পরিপাটি। দেয়ালে হালকা আলোয় ছায়া পড়ে থাকে। আঁখি জানে না এই প্রাসাদই একদিন তার ভাগ্য পাল্টে দেবে। সে জানালার পাশে দাঁড়িয়ে ধীরে ধীরে রাতকে অনুভব করে। অন্যদিকে অরণ্য তখনও জানে না তার বাড়িতে এসেছে সেই ট্রেনের মেয়ে। বাইরে থেকে ফিরেছে অফিসের কাজ সেরে, চুপচাপ গম্ভীর ভঙ্গিতে। শরীর ক্লান্ত হলেও মন অস্থির। এক অজানা অশান্তি তাকে তাড়িয়ে বেড়ায়। বাড়ির পরিবেশ শান্ত, কিন্তু অরণ্যের মনে জেগে আছে এক অদ্ভুত টান। রাত তখন গভীর। বাড়ির আলোগুলো ম্লান, চারপাশে নীরবতা। অরণ্য ধীরে ধীরে হাঁটছিল বাইরের দিকটায়, একটু নিঃশ্বাস নিতে। চোখ হঠাৎ থেমে যায় পাশের গেস্ট রুমের অন্ধকার জানালায়। সেখানে এক মেয়ে দাঁড়িয়ে, চুল খুলে মাথা নিচু করে আকাশের দিকে তাকানো। চোখে চোখ পড়তেই আঁখির শিরদাঁড়া কাঁটা দিয়ে কাঁপুনি বয়ে যায়। সে যেন ভুলতে পারেনি সেই ধমক, সেই গম্ভীর চোখের চাপ। তবুও আজকের রাতটা অন্যরকম। এই মানুষটা আজ রাগী নয়, নীরব। অরণ্য তাকিয়ে থাকে। এক অচেনা প্রশান্তি পায় মনে। হঠাৎ চোখে চোখ পড়তেই আঁখি ঘাবড়ে যায়। তাড়াতাড়ি ঘরের ভিতরে ঢুকে পড়ে সে। অরণ্য যেন হুঁশ ফিরে পায়, স্তব্ধ দাঁড়িয়ে থাকে। মন বলে, এতক্ষণ এক মেয়ের দিকে তাকিয়েছিল। বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতি জমে। রাতভর ঘুম আসে না অরণ্যের চোখে। চোখ বন্ধ করলেই সেই চেহারা মনে পড়ে। নীরব মুখ, ভেজা চুল আর চোখের ভাষা। কেন এমন অশান্তি নিজেই বোঝে না সে। বিছানায় শুয়ে বারবার পাশ ফিরে যায়। দিন সকাল, ভোর জানালার আলো আঁখির চোখে পড়ে। নতুন এক সকাল, নতুন এক পরিবেশ। বুকের ভেতর চাপা ভয় আর টানাপোড়েন। সে ধীরে ধীরে ওড়না গুছিয়ে বাইরে আসে। চোখে ছিল মাথা নিচু, আচরণে বিনয়। দূর থেকে স্নেহা সব কিছু দেখছিল চুপচাপ। তার চোখে একরাশ হিংসা জমেছিল। কাকিমার কানে কানে গিয়ে কিছু ফিসফিস। মা, এই মেয়েটা একদম সুবিধার নয় বলে। কাকিমা হালকা হাসে, চোখে গোপন খেলা। সকাল সকাল অফিসের জন্য বেরিয়ে পড়ে অরণ্য। চেহারায় দৃঢ়তা, আত্মবিশ্বাসী ভঙ্গিতে হাঁটে সে। রাতে সেই মুখটা এখনো চোখে ভাসে।
নিজেকে বোঝায় এটা কেবল কাকতালীয়, তবুও মনের ভেতর অস্থিরতা দানা বাঁধে। আঁখি একটু দেরিতে ঘুম থেকে উঠে দরজায় কাছে আসে, ধীরে পায়ে বাইরে বেরিয়ে পড়ে নতুন দিন শুরু করতে। দেখে রান্নাঘরে দাঁড়িয়ে আছেন অরণ্যের মা, কাজে ব্যস্ত। সামনে গিয়ে মাথা নিচু করে বলে, কাকিমা, কিছু সাহায্য করব? তার কণ্ঠে বিনয়। আমি মোটামুটি সব পারি, রান্না বান্নাও। অরণ্যের মা আঁখির কথায় একটু চমকে তাকায়। তাকে দেখে চোখে প্রশংসার আভা ফুটে ওঠে। তুমি তো বেশ নম্র মেয়ে। মৃদু হাসেন তিনি, মনেই মনেই ভাবেন, অতিথি হয়েও এত সৌজন্য। দূর থেকে স্নেহা দাঁড়িয়ে দেখছিল রান্নাঘরের দিক, চোখে সন্দেহ, ঠোঁটে টানা টানা এক হাসি। মায়ের কানে গিয়ে ধীরে বলে, দেখো মা, শুরু হয়ে গেছে। কাকিমা হালকা মাথা নাড়েন, চোখে থাকে হিসেবে ঝিলিক। আঁখি কোনো কিছু না বুঝে কাজে মন দেয়। সে চুপচাপ মশলা কেটে দেয়, বাসন তুলে রাখে, রান্নাঘরেই থাকে যেন নিজের ঘরেই মেয়ে। তার আচরণে ছিল শ্রদ্ধা, নমনীয়তা, তার শিক্ষা। ওদিকে অফিসে অরণ্য অফিসের কেবিনে বসে থেকেও মন পড়ে থাকে দূরে। ফাইল খুললেও চোখ যায় না সেদিকে, শুধু শূন্যতা। অরণ্য বুঝতে পারে না কেন এত অস্থির লাগছে। চোখ বন্ধ করলেই সেই খোলাচু মুখটা ভাসে। এদিকে আঁখি একে একে কাজগুলো গুছিয়ে নিচ্ছে। কখনো জল দিচ্ছে গাছে, কখনো ঠান্ডা জল দিচ্ছে অরণ্যের বাবাকে। সবাই অবাক, এতটুকু মেয়ে এত সুন্দরভাবে সব বুঝে নিচ্ছে। তার বিনয়, ধৈর্য আর নীরব ব্যবহার যেন নিঃশব্দে মন জয় করে। স্নেহার চোখে যেন আগুন, আঁখির প্রতি হিংসার ঝিলিক। মাথার ভেতর শুধু একটাই চিন্তা, এই মেয়ে এখান থেকে যাবে কবে। আড়ালে দাঁড়িয়ে দেখে আঁখি কীভাবে সবার মন জয় করে নিচ্ছে। ঠোঁট কামড়ে ভেতরে ভেতরে পুড়ে যায় সে। কাকিমা মেয়ের মুখের দিকে চেয়ে একটু চিন্তায় পড়েন। মনে মনে ভাবে, এই মেয়েটা থাকলে তো গোল বাঁধাবেই। কাকু চুপচাপ খবর নিচ্ছে, কে এই মেয়ে, কোথা থেকে এসেছে। দুজনের চোখেই স্পষ্ট, আঁখি এক হুমকি, যদিও সে জানে না। অন্যদিকে অরণ্য নিজের কেবিনে ঢুকে যায় নির্লিপ্ত মুখে। সবার মাথা নিচু, কেউ সাহস পায় না সামনে আসতে। এই হেড অফিসের সিও সে, সবচেয়ে বড় শাখা এটি। তার চোখে মুখে চাপা রাগ আর কাজের প্রতি একাগ্রতা। অরণ্যের এই হ্যান্ডসাম লুক দেখে অফিসের মেয়েরা দূর থেকে চোখ ফেরাতে পারে না। তারা ফিসফিস করে, কি হ্যান্ডসাম, কিন্তু অসম্ভব রূঢ়। কেউ কেউ চায় একটু কথা বলতে, একটু কাছে যেতে, কিন্তু অরণ্যের যে রাগ, সে যেন দেয়াল তুলে রেখেছে। বিদেশে দীর্ঘদিন পড়াশোনা করে ফিরেছে অরণ্য। ফিরেই বাবার হাতে গড়া ব্যবসা একা সামলাচ্ছে। বাবা এখন অবসর নিয়েছেন, কাকাও অন্য শাখায়। এই হেড অফিসে এখন পুরোপুরি তার হাতে, একনিষ্ঠভাবে পরিচালিত। বাড়িতে রান্নাঘরে গল্পে মেতেছিলেন আঁখি আর অরণ্যের মা। হঠাৎ মা বলেন, তুই একদম আমার মেয়ের মতো। মুহূর্তেই তার চোখে জল, ঠোঁটে হাসি। আঁখি মুচকি হেসে বলেন, আমিও আপনাকে মায়ের মতো ভাবি। অনেক দিন পর সে মন খুলে হেসে ওঠে। অরণ্য ঘরে ঢুকে রুমের দিকে যেতে যেতে হঠাৎ কানে আসে এক মেয়ের উজ্জ্বল হাসি। পা থেমে যায়, দৃষ্টি আটকে যায় সেদিকে। হাসিটা যেন মনকে নাড়া দিয়ে যায়। অজান্তেই সে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে স্থির হয়ে। অরণ্যের কানে ভেসে আসে এক প্রাণোচ্ছল হাসি। সেই আওয়াজে থেমে যায়, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে নিঃশব্দে। অজান্তেই পা চলে যায় রান্নাঘরের দিকেই। মনে হচ্ছিল যেন সেই আওয়াজটা কাছে টেনে নিচ্ছে, কিন্তু হঠাৎ কারো টানে থেমে যায়। চোখে পড়ে স্নেহা। স্নেহা থেমে বলে, অরণ্য, আমি তো অনেক আগেই তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি জানো না, ছোট থেকেই শুধু তোমাকেই দেখে বড় হয়েছি। চোখ ভেজে উঠেছে, গলাও কেঁপে যায় কথা বলতে বলতে। তোমার ছায়াতে ও থাকলে আমি শান্তি পাই। তুমি কেন বুঝতে পারো না? কণ্ঠে একরাশ কান্না। অরণ্য চুপচাপ দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, চোখে বিরক্তি। সে বলে, তুই আমার ছোট বোনের মতো স্নেহা। স্নেহা তার হাত চেপে ধরে, তুমি ছাড়া কিছু চাই না। অরণ্য জোরে হাত ছাড়িয়ে নেয়, গলা শক্ত। একটাও কথা না বলে সোজা হাঁটা দেয় রান্নাঘরের দিকে। রুমে ফিরে জানালার পাশে দাঁড়িয়ে থাকে অরণ্য। মনটা অস্থির, বুকের গভীরে যেন কি একটা চাপা প্রশ্ন, যেটার উত্তর সে জানে না। চোখ বন্ধ করলেই সেই মুখটা মনে পড়ে।
সেই ট্রেনের মুহূর্ত। কেন এমন হচ্ছে আমার? নিজেই মনের প্রশ্ন ছুড়ে চেষ্টা করে মনটাকে কাজে ফেরাতে, কিন্তু পারে না। অদ্ভুত এক অনুভূতি তাড়া করে বেড়াচ্ছে তাকে। মনে হয় যেন কিছু একটা হারিয়ে ফেলেছে, অথচ সে স্পষ্ট করে জানেই না ঠিক কী হারিয়েছে। শুধু জানে কিছু একটা বদলে যাচ্ছে তার ভিতরে ধীরে ধীরে। এইদিকে আঁখি রান্নাঘরে কাজ সেরে নিজের রুমে ফিরে আসে। রুমটা গোছগাছ করে, বিছানায় বসে পড়ে চুপচাপ। দুই হাত জড়িয়ে ধরে হাঁটু, মাথা নামিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে জানালার দিকে। এখানকার পরিবেশ এত অচেনা, তবু একটা আলাদা শান্তি লাগে মেনো। সে ভাবে এইবার যেন কেউ আর আমাকে তাড়িয়ে না দেয়, আর কেউ না হারায়। চোখের কোণে জমে থাকা জল গড়িয়ে পড়ে, সে মুছে ফেলে চুপচাপ। রাত গভীর হচ্ছে, কিন্তু অরণ্যের চোখে ঘুম নেই। ছাদের দিকে তাকিয়ে ভাবছে মেয়েটা কে ছিল। নিজের মনের অস্থিরতা লুকাতে মোবাইল খুলে রাখে পাশে, বারবার স্ক্রিনে তাকায়, যেন কিছু খুঁজছে। আবার চোখ বন্ধ করে, কিন্তু ভেসে ওঠে সেই মুখ, সেই চোখ, সেই গন্ধের মায়া। টেনে মেয়েটিকে মুখ যেন এক অদ্ভুত মায়ার বাঁধা, যা তাকে স্থির হতে দিচ্ছে না। একটা চিন্তা বারবার ঘুরছে, এই মেয়ে আমার জীবনে কেন এলো? কাকিমা রুমের দরজায় দাঁড়িয়ে অরণ্যকে ডাক দেয়। সে একটু চমকে ওঠে, তার দিকে তাকায়। কাকিমা হালকা হেসে বলে, বাবা, একবার বসে একটু কথা বলি, খুব জরুরি কিছু। অরণ্য মাথা নেড়ে রুম থেকে বেরিয়ে কাকিমার পেছন পেছন হেঁটে যায়। কাকিমা তাকে সোফায় বসিয়ে বলে, অফিসের কিছু ডকুমেন্টের কপি চাই, কাল সকালে পাঠাতে হবে। অরণ্য মাথা নিচু করে শুনে যায়, চোখে মুখে তেমন আগ্রহ নেই, শুধু দায়িত্বের বোধ। আঁখি একা ঘরে বসে চুপচাপ ছাদের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। মনে মনে বলে, এইভাবে তো কারোর সংসারে সারা জীবন থাকা যায় না, নিজের পায়ে দাঁড়াতে হবে আমাকে। সেই জন্য লেখাপড়া শেষ করতেই হবে। কালকে ঠিক অরণ্যের বাবাকে বলবে যেন কোনো কলেজে ভর্তি করে দেয় তাকে। তবে কাজ পেলেই সে এই বাড়ি ছেড়ে চলে যাবে, এসব মনে মনে ভাবে। পরের দিন সকালে আঁখি নিজের রুমের থেকে বেরিয়ে একেবারে অরণ্যের বাবার ঘরের সামনে আসে। দরজার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ ইতস্তত করে, তারপর সাহস করে হালকা টোকা দেয়। অরণ্যের বাবা দরজা খুলেই সে মাথা নিচু করে বলে, একটু কথা বলতে পারি? আশ্চর্য হয়ে অরণ্যের বাবা বলেন, হ্যাঁ মা, ভেতরে এসো, কি হয়েছে? আঁখি আস্তে আস্তে বলে, আমি পড়াশোনা করতে চাই, যদি একটু সাহায্য করেন। অরণ্যের বাবা আঁখির চোখে মুখে এক অদ্ভুত জেদ আর অনুরোধের ছাপ খুঁজে পান। তিনি নরম স্বরে বলেন, তুমি পড়াশোনা করতে চাও? এটা তো খুব ভালো কথা। এই বাড়ির কেউ যদি ভালো কিছু করতে চায়, আমি তো সবসময় তার পাশে থাকি। আঁখির চোখে জল চলে আসে। সে মাথা নিচু করে বলে, অনেক ধন্যবাদ কাকু। অরণ্যের বাবা হাসি মুখে বলেন, তুমি আমার মেয়ের মতো, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। অরণ্যের বাবা বললেন, আমার ছেলে অরণ্য চৌধুরী, তুমি তো ওকে দেখোনি এখনও ঠিক করে। ও বড় ব্যস্ত, সব অফিস একাই সামলায়। আমি এখন রিটায়ার করেছি। আমার এক মেয়ে আছে, অরণ্যের দিদি নীলাঞ্জনা, এখন লন্ডনে থাকে স্বামী সন্তান নিয়ে। আঁখি অবাক হয়ে শুনছিল সব কিছু। অরণ্যের নামটা যেন মনে গেঁথে যায়, অরণ্য চৌধুরী। অরণ্যের বাবা বললেন, তুমি আগামীকালই আমার সঙ্গে যাবে, আমি কলেজের ব্যবস্থা করব। আঁখি চোখ জলে ভরে ওঠে। এত সহজে কেউ তার স্বপ্নকে গুরুত্ব দেবে ভাবেনি কখনো। তিনি বলেন, তুমি এখন থেকে শুধু নিজের স্বপ্ন নিয়ে ভাববে, আর আমি দেখাবো তোমার পথ। আঁখি বলল, আমি সত্যি মন থেকে পড়াশোনা করতে চাই, খুব ভালো কিছু করে দেখাতে চাই। অরণ্যের বাবা মৃদু হেসে বলেন, তাহলে তো তৈরি থেকো মা,
তোমার নতুন জীবন শুরু হচ্ছে। সকালে সকালে আঁখি খুব ভোরে উঠে পড়ে, নিজের ছোট্ট ব্যাগটা গুছিয়ে নেয় সুন্দরভাবে, নতুন জামা পরে নিজেকে আয়নায় দেখে, যেন একটু আত্মবিশ্বাসী লাগছিল আজ। অরণ্যে বাবা তৈরি ছিলেন, গাড়ি তৈরি, সব কাগজপত্র ঠিক করা আঁখির জন্য। আঁখির মনে এক অজানা টানাপোড়েন, এই বাড়িতে থেকেও কি আমি সত্যি কিছু করে দেখাতে পারবো? তবে সে দৃঢ়ভাবে মনে মনে বলে, আমি পারবো, আমি নিজের জায়গা নিজেই তৈরি করব। কলেজে পৌঁছে গেটের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে নিঃশ্বাস নিয়ে ভেতরে পা রাখলো আঁখি। সব কিছু তার কাছে নতুন, অচেনা, তবু যেন এক আশ্চর্য শান্তি ছুঁয়ে গেল মনটাতে। ছাত্রছাত্রীদের ভিড়, হাসির আওয়াজ, ক্লাসরুমে টুকটাক শব্দ, সবই যেন আপন লাগছিল। এই জায়গাটি বুঝি আমার নতুন শুরু, মনে মনে বলে এক চিলতে হাসল সে। সন্ধেবেলায় আঁখি যখন বাড়িতে ফিরে আসে, এক শান্ত ভালো লাগায় মন ভরে যায়। দিনটা তার বেশ ভালোই কেটেছিল। নতুন কলেজ, নতুন পরিবেশ, নতুন কিছু বন্ধু। রাতে শুয়ে চোখ বন্ধ করতেই হঠাৎ মনে পড়ে যায় সেই রাগী ছেলেটার মুখ। এই ছেলেটা তো সেই টেনের ছেলেটা, একদম বদরাগী। আঁখির বুক ধক করে ওঠে, নিজেই ভাবে, ভাগ্যিস তখন মুখ দেখা যায়নি, নিকাবটা ছিল। এখন থেকে দূরে থাকতে হবে। দেখতে দেখতে কেটে গেছে 3-4 দিন। আঁখির জীবন যেন একটু একটু করে বদলে যাচ্ছে। সকালে উঠে কলেজ, বিকেলে পড়াশোনা, আর সন্ধ্যায় নিজের ছোট ছোট কাজ নিয়ে ব্যস্ততা। তবে আজকের সকালটা অন্যরকম। আঁখি আজ সকালে উঠেই বাগানে গিয়ে ফুল গাছে জল দিচ্ছে অন্যমনস্কভাবে, কিন্তু মুখে একরকম শান্ত প্রশান্ত হাসি, যেন চারপাশে ফুলেদের সঙ্গে কথা বলছে সে। এখনো সে জানেই না তাকে কেউ চুপচাপ দেখছে ভালোবাসার চোখে। অরণ্য কাল রাতে ফিরে এসেছে যখন পুরো বাড়ি ঘুমিয়ে গেছে। কেউ জানে না এখনো, এমনকি আঁখিও না। কিন্তু আজ সকালে ব্যালকনিতে কফির কাপে চুমুক দিতে দিতে অরণ্য একদৃষ্টিতে তাকিয়ে আছে তারই দিকেই। এখনো আঁখি জানেই না কেউ তাকে এত গভীরভাবে দেখছে। সে ফুলে জল দিতে দিতে মৃদু হেসে নিজেকেই বলছে, এটাই কি শান্তি? একদিন পর এমন সকাল। তার চোখে মুখে খেলে যাচ্ছে এক নির্মল প্রশান্তি। চুলগুলো খোলা হাওয়ায় উড়ে যাচ্ছে হালকা করে। নিঃসন্দেহে ওর অজান্তেই কেউ নিজের হৃদয়টা ওর নামে লিখে ফেলেছে। কিন্তু আঁখির মন আপাতত নিঃশব্দেই শব্দ বুনছে, নিজেকে গুছিয়ে নেওয়ার, নিজেকে চিনিয়ে নেওয়ার। অরণ্য গম্ভীর মুখে এক ভিন্ন রকম মুগ্ধতা খেলে যায়। ভিতরে ভিতরে বলে ওঠে, সো মিস আঁখি রহমান, এসে যখন পড়েছেন আমার রাজ্যে, তখন আপনার আর নিস্তার নেই এই রাজ্য থেকে বেরিয়ে যাওয়ার। খুব তাড়াতাড়ি আপনাকে আমার হতেই হবে, হয় নিজের ইচ্ছেতে, নয় আমার ইচ্ছেতে। সো রেডি থাকেন। সকালে হালকা আলোয় রান্নাঘরে দাঁড়িয়েছিলেন অরণ্যের মা। চায়ের কাপটা হাতে তুলে বললেন একটু মৃদু স্বরে, ও মেয়েটা আঁখি খুব শান্ত লক্ষ্মী মেয়ে তো, দেখলে কি সুন্দরভাবে সব কাজ করছে। পাশে বসা অরণ্যের বাবা হাসি মুখে মাথা নাড়লেন। শুধু কাজ না, মেয়েটার চোখে মুখে একরকম পরিপূর্ণ বুদ্ধি আছে, ঠিক যেন এই সংসারের জন্য উপযুক্ত। মা এক মুহূর্তের জন্য থেমে রইলেন, তারপর ধীরে বললেন, অরণ্য কি জানে মেয়েটা এই বাড়িতেই আছে? বাবা চোখে চশমাটা একটু ঠিক করে বললেন, জানে না, তবে জানলে হয়তো এতক্ষণে সব কিছু ধ্বংস করে দিত। বাবা, একটা নরমি আলোই যেটা শুধু ভালোবাসা এনে দিতে পারে। মা হালকা হাসলেন, আবার যেন একটু চিন্তিত। জানি না, কিন্তু মেয়েটার মধ্যে কিছু একটা আছে যা চোখে পড়ার মতো। হয়তো ঈশ্বর ওকে আমাদের জন্যই পাঠিয়েছেন। বাবা কফি চুমুক দিয়ে চুপ করে রইলেন। হয়তো তিনিও মনে মনে বুঝতে পারলেন, এই মেয়েটা শুধু অতিথি নয়, ও যেন ধীরে ধীরে এ বাড়ির একজন সদস্য হয়ে উঠছে।
স্নেহা দূর থেকে দাঁড়িয়ে সব শুনছিল, চোখে মুখে চিমটি রাগ আর ঈর্ষা। এই মেয়েটা এত প্রশংসা, কোথাকার একটা বস্তির মেয়ে, এসেছে রাজরানী হতে। কাকিমাও পাশে এসে ফিসফিস করে বললেন, এভাবেই যদি চলতে থাকে তাহলে তো আমাদের প্ল্যান মাটি হয়ে যাবে রে। তোর বিয়ের কথা তো উঠেই আসবে না অরণ্যের সাথে। স্নেহার মুখ কেমন বিষণ্ণ আর রাগে টনটনে। আমি এত বছর ধরে এ বাড়িতে, আর হঠাৎ করে কোথা থেকে একটা মেয়ে এসে সব কিছু নিজের করে নেবে? না, এটা হতে দেওয়া যাবে না। কাকিমা রাগ চেপে বললেন, আপাতত তুমি চুপ থেকো, সময় মতো আমরা বুঝে নেব এই মেয়েকে কিভাবে সরাতে হয়। সকালটা ছিল অন্যরকম। আজ আখির কলেজ যাবার প্রথম দিন। হাতে ফাইল, চোখের স্বপ্ন, একটা নতুন শুরু, নতুন দিশা। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে তাকিয়েছিল সে। হালকা নীল সালোয়ার, বিনুনি করা চুল, হাতে অরণ্যের মায়ের দেওয়া লাল চুড়ি, আর মুখ ভর্তি এক চাপা উজ্জ্বলতা। আখি রান্নাঘরে এসে পৌঁছায় রেডি হয়ে। অরণ্যের মা আস্তে এসে বললেন, মা সাহস নিয়ে বেরো, পড়াশোনা করলে কেউ কাউকে আটকাতে পারে না। আখি মাথা নত করে বলল, কাকিমা আমি চেষ্টা করব নিজের জায়গা করে নিতে। তার চোখে ছিল শ্রদ্ধা, আর ভিতরে জ্বলছিল এক প্রতিজ্ঞা। কিন্তু রান্নাঘরে কোণ থেকে স্নেহা তাকিয়েছিল সেদিকে, চোখে ছিল ঈর্ষার হালকা ছোঁয়া। এই মেয়েটা এভাবে বাড়ির সবাইকে আপন করে নিচ্ছে কেন? তার কণ্ঠস্বর কাকিমার কানে যেতেই তিনি বললেন, এইভাবে চলতে থাকলে আমরা যা চেয়েছিলাম সব হারাবো। স্নেহা দাঁতে দাঁত চেপে কণ্ঠে প্রতিজ্ঞা, আমি চুপ করে থাকবো না, এবার কিছু করতেই হবে। অরণ্য বাবা ঘরে এসে বলেন তার স্ত্রী অর্থাৎ অরণ্যের মাকে, তোমার সেই কথাটা মনে পড়েছে আজ? তুমি বলেছিলে আমাদের বাড়ির লক্ষ্মী একদিন হুট করে চলে আসবে, হয়তো এটাই সেই দিন। দরজায় পাশ দিয়ে যাচ্ছিল স্নেহা। সব কথা শুনে দাঁতের দাঁত চেপে দাঁড়িয়ে রইল। এরা সবাই এর প্রেমে পড়ে যাচ্ছে, আমি থাকতে এটা হতে দেব না। দুপুর গড়িয়ে বিকেল। আঁকি কলেজ থেকে ফিরেছে, হাত মুখ ধুয়ে রান্নাঘরে চলে যায়। মনে মনে ভাবে, এভাবেই প্রতিদিন নিজেকে গুছিয়ে নিতে হবে, কাউকে বোঝানো যাবে না তার কষ্টগুলো। হঠাৎ পিছন থেকে স্নেহার কণ্ঠ, তুমি তো দারুণ চালাক, রান্নাঘরে দখল করে ফেলেছ ভালোভাবে। আঁকি কিছু বলতে গিয়েই থেমে যায়। স্নেহা তখন আরও সামনে এগিয়ে এসে কানে কানে বলে, তুমি কি ভেবেছ এ বাড়ির মেয়ে হয়ে যাবে, অরণ্য ভাইকে পটিয়ে নেবে? তুমি কারো চোখে ধুলো দিতে পারবে না। আঁখির চোখে জল জ্বলে আসে, কিন্তু সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। স্নেহা তার সামনে এক পায়ে দাঁড়িয়ে আরও বলে, তোমার মতো মেয়েরা তো গরিব বলে করুণার পাত্রী হয়, ভালোবাসার নয়। তুমি কখনোই এই ঘরের যোগ্য নয়। ঠিক তখনই পেছন থেকে এক মায়াবী কণ্ঠ, স্নেহা। অরণ্যের মা দাঁড়িয়ে, কণ্ঠে অভিজাত রাগ, চোখে বিস্ময়। তুমি এভাবে কার সাথে কথা বলছো? আঁখি কাঁদছিল, মাথা নিচু করে দাঁড়িয়ে। অরণ্যের মা এগিয়ে এসে আঁখির কাঁধে হাত রাখলেন। আমার চোখের সামনে কেউ এই মেয়েটাকে কষ্ট দেবে তা হতে পারে না। স্নেহা কিছু বলার আগেই ঘুরে চলে যায়। অরণ্যের মা আঁখিকে বললেন, তুমি খুব সাহসী মেয়ে, সবাই পারে না এইভাবে চুপ করে সহ্য করতে। আমি আছি তোমার পাশে, ভয় পেও না মা। রাতে ডিনারের জন্য সবাই একসাথে খেতে বসেছে। ঠিক সেই সময় খট 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 আওয়াজে অরণ্য সিঁড়ি বেয়ে নামলো। কারো দিকে না তাকিয়ে সোজা এসে ডাইনিংয়ে টেবিলে এসে বসে পড়ল, ঠিক আঁখির সামনাসামনি। আঁখির মনটা ধক করে উঠল। অরণ্য, না কোনো কথা, না কোনো চোখাচোখি, সোজা প্লেটে খাবার তুলে নিয়ে খেতে শুরু করলো। আঁখি অবাক হয়ে তাকিয়ে রইল। অরণ্য পেটে খাবার তুলে নিয়ে চুপচাপ খেতে লাগলো, না কোনো ভঙ্গি, না কোনো অভিব্যক্তি, কিন্তু তার চোখ মাঝে মাঝে ধীরে আঁখির দিকে এক ঝলক তাকাচ্ছিল। আঁখি একটু কেঁপে উঠছিল মাঝে মাঝে, বুঝতে পারছিল না এটা কি রাগ না অন্য কিছু। হঠাৎ আঁখি জল খেতে খেতে অরণ্যের দিকে তাকায়, তখনই অরণ্য মুচকি হাসে। হাসি দেখে বিষম খায় আঁখি। তখনই অরণ্যের হাতের চামচ থমকে যায় মাঝপথে। তার হাতের চামচ থমকে আছে মাঝপথে, মুখে কাঁপা হাসির ছায়া, চোখে অনির্বচনীয় কিছু এক্সপ্রেশন। অরণ্য তখনও নীরব, মাথা নিচু করে খাচ্ছে। একটা দৃশ্য, দুই অচেনা
অথচ চেনা মানুষ একসঙ্গে বসে আছে, না আছে কোনো কথা, না কোনো স্পষ্ট অনুভব, তবু তাদের মধ্যকার দূরত্বে যেন এক অদ্ভুত টান। আখির চোখে কৌতূহল, অরণ্যের মনে রহস্যের হাসি। রাত গভীর হলেও আখির চোখে ঘুম নেই। চোখ বন্ধ করলেই সেই মুখটা ভেসে ওঠে বারবার, রাগে কঠিন, অথচ চাউনিতে এক অদ্ভুত টান। সে ছেলেটাই আজ একই বাড়িতে, এতটা কাছে। ভেবে ভেবে আখির মনটা কেমন অসাড় হয়ে যায়। অন্যদিকে অরণ্য ঘুমাতে পারছে না কিছুতেই। চোখ বন্ধ করলেই সেই হাসিটা মনে পড়ে। বাগানে জল দিচ্ছে, হালকা হাসছে, মন মাতানো দৃশ্য। সে জানে না কেন এতটা টান অনুভব করছে। নিজেকেই প্রশ্ন করছে, কেন এতটা ভাবছি তাকে। সকালে আখি নিজেকে শক্ত করে, নিজের মনে বলে, এই সংসারটা আমার নয়, আমার স্বপ্নগুলো আলাদা। পড়াশোনা, নিজের পরিচয়, অরণ্য নামক সেই মানুষটা আমাকে টানে বটে, কিন্তু সেই টানেই তো নিজেকে হারিয়ে ফেলা যায় না। স্নেহ চুপচাপ নজর রাখছে আঁখির উপর। কাকিমার সঙ্গে সে ঠিক করেছে কিছু একটা করতেই হবে। ওই মেয়েটা যদি এভাবে সবাই মন জয় করে ফেলে, তাহলে তাদের প্ল্যান সব ভেস্তে যাবে। রাগ আর ঈর্ষায় স্নেহার চোখ রীতিমতো আগুন ছড়াচ্ছে। একদিন সকালের ডাইনিংয়ে সবাই উপস্থিত। আঁখি একপাশে চুপচাপ বসে খাচ্ছে। হঠাৎ সিঁড়ি দিয়ে গম্ভীর পায়ে নামলো অরণ্য। ডিনার শেষে আঁখি উঠে পড়ে, অরণ্য উঠে পড়ে, সিঁড়ির দিকে হাঁটে। কিন্তু হঠাৎ পিছন থেকে কাকিমা ডাকে অরণ্যকে। গম্ভীর কণ্ঠে বলেন, একটু রুমে আসবি তো। অরণ্য থেমে যায়, মাথা নাড়ে। সন্ধ্যার ঠিক আগে কাকিমা নিজে এসে ডেকে নিল অরণ্যকে রুমে। তুই একটু আসবি তো, একটা ছোট ব্যাপারে তোকে কিছু বলতে চাই। অরণ্য চুপচাপ গেল কাকিমার রুমে, কারণ ছোটবেলা থেকে সম্পর্কটা ছিল ভদ্রতার। কাকিমা সোফায় বসে বললেন, তোর বয়স তো হয়েছে অরণ্য, একা একা কতদিন? তোর মন কি এখনো ফাঁকা? কাউকে পছন্দ করিস না তো? হালকা হাসি মুখে প্রশ্ন। অরণ্য অবাক হয়ে তাকায়, কিন্তু অভ্যস্ত তার এই প্রশ্নে সে মাথা নিচু করে শুধু বলল, না, এখন কেমন কিছু ভাবিনি। এই কথাটা শুনে কাকিমার চোখে এক অদ্ভুত খুশির ঝিলিক। তিনি বুঝলেন এখনই সুযোগ, এই ছেলেটা এখনও কারো প্রেমে পড়েনি। কাকিমার প্রশ্নের উত্তরে অরণ্য শান্ত গলায় বলে, না কাকিমা, আমার এখনও কোনো পছন্দ নেই। এই কথাটা শুনেই কাকিমার মুখে রহস্যময় হাসি খেলে যায়। তিনি মাথা নেড়ে বলেন, ভালো, খুবই ভালো। তারপর আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে যান নিঃশব্দে। অরণ্য জানে না এই নীরবতা থেকেই কিছু শুরু হতে যাচ্ছে। পরের দিন সকালের ডিনার শেষে সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে নিজের কাজে চলে যায়। কাকিমা সোজা এসে ঢোকেন অরণ্যের মা বাবার ঘরে। কথার ফাঁকে হঠাৎ বললেন, আপনাদের সঙ্গে একটা বিষয় নিয়ে কথা ছিল। আমাদের স্নেহার বিয়ে নিয়ে ভাবছি আমরা। আসলে সময় তো হয়ে গেছে, আর ভাবলাম যদি অরণ্যের সঙ্গে স্নেহার বিয়ে হয় কেমন হয়? অরণ্যের কোনো পছন্দ নেই বলেই তো শুনলাম। স্নেহা তো ওকে ছোট থেকেই জানে। অরণ্যের মা একটু চমকে ওঠেন। কাকিমা বলেই চলেন, দেখো না, নিজেদের মধ্যেই সম্পর্কটা পাকাপাকি হয়ে যাবে। তোমার ভাইও খুব খুশি। এতদিনের ইচ্ছে ওদের মেয়ের এখানেই ঘর বাঁধুক, আর দুজনকে একসাথে দেখলে কি ভালোই না লাগে। অরণ্যের মা চুপচাপ শুনলেন, মুখে কিছু না বলে, তবে চোখে মুখে একটা দ্বিধা স্পষ্ট হয়ে উঠল। সন্ধ্যেবেলা বাড়ির উঠোনের পাশে স্নিগ্ধ বাতাস বইছে। আঁখি গেট পেরিয়ে বাড়ির দিকে এগোচ্ছিল মাথা নিচু করে। অন্যদিকে ঠিক তখনই সামনে এসে পড়ে অরণ্য। দুজনে একে অপরকে পাশ কাটাতে চাইল, কিন্তু সেই মুহূর্তে আঁখির হাত থেকে ফাইল পড়ে গেল নিচে। আঁখি ঝুঁকে তা তুলতে গেল, কিন্তু পা পিছলে গিয়ে হঠাৎই সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ে যেতে লাগলো। কিন্তু না, শক্ত এক বাহু আঁখিকে মুহূর্তেই ধরে ফেলল। চোখ মেলতেই দেখে অরণ্য। অরণ্যের এক হাত আঁখির কোমরে, আরেক হাত আঁখির হাত ধরা। দুজনে একে অপরের চোখে হারিয়ে গেছে কয়েক সেকেন্ডের জন্য। ভেজা চোখ, খোলা চুলে আঁখির মুখে লেগে থাকা ভয়ার্থ এক অভিব্যক্তি। অরণ্য
ঠোঁট আঁটো করে চুপচাপ তাকিয়ে রইল আঁখির দিকে। আঁখিও হঠাৎ যেন সময় ভুলে গেছে, নড়ছে না একটুও। পাশে থাকা সূর্যের শেষ আলো দুজনকে ছুঁয়ে দিচ্ছে নরম করে। এক পলকে মনে হচ্ছে যেন ছবির মতো সুন্দর এক মুহূর্ত। শেষমেশ অরণ্য নিজেই চোখ সরিয়ে নেয় ধীরে ধীরে। সাবধানে হাঁটা উচিত ছিল বলে সে একটু বিরক্ত মুখে বলে ওঠে। আঁখির মুখটা তখনও অরণ্যের বুকের কাছে। অরণ্য এক হাতের চাপে আঁখিকে সামলে রাখে শক্ত করে। আঁখি ধীরে ধীরে চোখ তোলে। তার ঠিক তখনই অরণ্য হেসে বলে, তুমি কি সবসময়ই এমনই ভারসাম্যহীন? তার চোখে এক ধরনের খুনসুটি মিশে আছে। আঁখি অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর চোখ নামিয়ে নিচু গলায় বলে, থ্যাংক ইউ। কিন্তু তার কানে বাজে অরণ্যের ঠাট্টার টোন। লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ে একপাশে। অরণ্য হেঁটে চলে যেতে যেতে আবার বলে, সাবধানে থেকো, নয়তো আমি সমসময় পাশে থাকবো না, আর হুটহাট তোমাকে আমার বুকের মধ্যে এসে পড়তেও হবে না। এই কথা শুনে আঁকি ভ্রু কুঁচকে মনে মনে ভাবে, হোহ, দেখলেই লাগে মুখটা গোমড়া, আর কথা শুনলে একদম লাগাম ছাড়া। নির্লজ্জ কোথাকার, একটুও লজ্জা নেই। রাগে হলেও এমন অসভ্য হবে কে জানতো। মুখটা লাল করে নিজের রুমে চলে যায়। অরণ্য চুপচাপ বসেছিল ব্যালকনিতে, চোখে ভরপুর চিন্তা, মনে একরাশ অস্থিরতা। আঁখির প্রতি এই টান সে নিজেও বোঝে না ঠিকঠাক, তবে এক জিনিস বুঝেছে, মেয়েটা যেন দিন দিন তার মনে বসে যাচ্ছে। তাই আজ কঠিন সিদ্ধান্ত নিল, আঁখির উপর একজন বডিগার্ড রাখবে, ছায়ার মতো সুরক্ষায়। সকাল হতেই আঁখি বেরোলো কলেজের উদ্দেশ্যে। পেছনে অজান্তেই কেউ অনুসরণ করছে তাকে, তাকে কেউ খেয়াল করছে, এই টের পায় না আঁখি। বডিগার্ড তার কাজ করছে নিঃশব্দে, নির্দেশ মতো। আঁখি কার সঙ্গে মিশছে, কাকে ফোন করছে, সব নজরে। অরণ্য অফিসে বসে ফোন পায় খবর, ম্যাডাম সেফ। আঁখি কি হাসছিল? অরণ্য জিজ্ঞেস করে ফোনে। ওপাশ থেকে উত্তর আসে, হ্যাঁ স্যার, অনেকটা সময়। কার সাথে? অরণ্য জিজ্ঞেস করে। একটা মেয়ের সাথে। অরণ্যের মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে, চোখে প্রশান্তি। সে ফোন কেটে আবার কাজে মন দেয়, মুখ গম্ভীর রাখে, কিন্তু মনে মনে ভাবে ভালোবাসা বললে বুঝবে না, তাই নিরাপত্তা দিচ্ছি চুপি চুপি। বেশ কয়েকদিন আঁখির জীবন কেমন যেন পাল্টে গেছে। ক্লাসে থাকুক বা রাস্তায় দিয়ে হেঁটে যাক, মনে হয় কেউ তাকে দেখছে, কেউ যেন তার সাথেই হাঁটছে। ঘাড় ঘুরিয়ে দেখলে কেউ নেই, মনের ভেতরে কাঁপুনি দেয়। সে মনে মনে ভাবে, কেউ কি আমায় ফলো করছে? কিন্তু কিছুই বুঝতে পারে না। আঁখি জানে না সে এখনও কারো নজরবন্দি। অরণ্য চুপি চুপি একজন বডিগার্ড ঠিক করে রেখেছে শুধু আঁখির জন্য। সে নিজেও বুঝে উঠতে পারেনি কেন। আঁখিকে ভালোবাসে না, এটা ক্ষণিকের মোহ, এটা সে জানে না। শুধু জানে আঁখিকে যেন কোনো বিপদে না পড়ে, এই একটাই কারণ মনে ধরে। কিন্তু আঁখি জানে না তার পিছু কেউ লাগিয়েছে দিনের পর দিন। আঁখি বারবার নিজের ভেতর এক অদ্ভুত সংখ্যা অনুভব করে। রাতে ঘুমাতে গেলেও মনে হয় কে যেন তার জানলার পাশে দাঁড়িয়ে। চোখে ঘুম নেই, মনে শুধু একটাই প্রশ্ন, কে আমাকে ফলো করছে? এটা কেবল কল্পনা, না সত্যি কিছু? তার অজান্তেই তার জীবনে ছায়ায় চলে এসেছে অরণ্যের ছায়া। বাড়িতে দুপুরের নীরবতা। কাকিমার ঘরে দরজা বন্ধ। ঘরের ভিতরে গোল টেবিলে ঘিরে বসে আছে কাকু, কাকিমা আর স্নেহা। কাকিমার মুখে চাপা উত্তেজনা, স্নেহার চোখে অদ্ভুত আত্মবিশ্বাসের ছায়া। কাকু নিচু গলায় বললেন, অরণ্য মুখ থেকে তো বের করেই নিয়েছ, কিছু নেই, এখন আর দেরি করা যাবে না। স্নেহা মুচকি হেসে বলল, ওর চোখে আমার জন্য কিছু না থাকলেও আমি জানি কিভাবে ওকে পেতে হয়। কাকিমা গম্ভীর গলায় যোগ দিলেন, এই মেয়েটা, এই আঁখি যত তাড়াতাড়ি দূর করা যায় ততই ভালো, না হলে আমাদের সব প্ল্যানে ভেস্তে যাবে। দুপুরে নীরবতা ঘিরে রেখেছে ঘরটা। রুমের দরজা বন্ধ। কাকিমা, কাকু আর স্নেহা তিনজনেই বসে আছে গম্ভীর মুখে।
কাকু একটু ঝুঁকে পড়েন, কাকিমাকে জিজ্ঞাসা করলেন, তুমি তো সেদিন অরণ্যের বাবা মার সাথে স্নেহার বিয়ে কথা তুলেছিলে, তাই না? কি বললো তারা? রাজি হলো? কাকিমা মুখ শক্ত করে বললেন, বলেছিলাম, কিন্তু কথাটা শুনে ওরা একটু চুপ করে এলো। তারপর কথা ঘুরিয়ে অন্য প্রসঙ্গে চলে গেল। একটু বিরক্তির ছাপ ফুটে ওঠে কাকিমার কণ্ঠে। স্নেহা চোখ শুরু করে বলল, মানে ওরা চায় না এই বিয়েটা হোক? ও গম্ভীর গলায় বললেন, তার মানে একটাই, তারা এখনো দ্বিধায় আছে। আমাদের এখন এমন কিছু করতে হবে যাতে ওরা আর না বলতে পারে। কাকিমার চোখে শয়তানি ঝিলিক। আমিও ঠিক জানি কি করতে হবে। কাকু কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ বললেন, দেখো, ভালোবেসে নয়, আমরা যদি পরিস্থিতি এমন করি যাতে অরণ্যকে বিয়েটা করতেই হয়। কাকিমা আর স্নেহা একসঙ্গে তাকালো কাকুর দিকে। স্নেহা সন্দিহান গলায় বলল, মানে? কাকু হালকা হেসে বললেন, মানে এমন একটা পরিস্থিতি তৈরি করব যেখানে অরণ্যকে বিয়ের জন্য বাধ্য হতে হবে। হয় সে সম্মান বাঁচাতে বিয়ে করবে, না হলে পুরো পরিবার অশান্তিতে পড়বে। ভাবো, যদি এমন কিছু হতো যে লোকজনের সামনে তোমার চরিত্র নিয়ে প্রশ্ন ওঠে। নেহার চোখ জল জল করছে। কাকিমা চাপা হাসিতে বলে উঠলেন, তুমি বলতে চাও ওদের দুজনকে একসাথে আটকে রেখে লোকজন ডেকে এনে বউ করার চাপ? কাকু মাথা নাড়লেন। ঠিক তাই, সমাজের চোখে এমন একটা ফাঁদ যেখানে বিয়ে ছাড়া উপায় থাকবে না। স্নেহার ঠোঁটে খেলে গেল এক বিজয়ী হাসি। এবার তাহলে আখির মুখে সেই অহংকার আমি মুছে দিই। তিনজনের হাসি ধীরে ধীরে মিলিয়ে গেল এক ছায়াময় নীরবতায়। ঘরে যেন ঘনিয়ে এলো অশুভ পরিকল্পনার ছায়া। এদিকে আখি রান্নাঘরে পানি নিতে এসে আচমকা অরণ্যের মুখোমুখি এসে পড়ে। হাত থেকে বোতলটা পড়ে যায়। অরণ্য চট করে ধরে ফেলে। দুজনের চোখে চোখ, নিঃশব্দ মুহূর্ত। আখি কাঁপা গলায় বলে, সরি, আমি খেয়াল করিনি। অরণ্য ধীরে বলে, সব ভুল খেয়াল করেই করতে হয় মিস আখি। আখি কিছু বলার আগেই অরণ্য হালকা হেসে চলে যায়। আখি ঠোঁট কামড়ে ফেলে। মনে মনে ভাবে, এই ছেলেটা রাগে জ্বলে যায়, আবার হঠাৎ এত শান্ত হয়ে যায়। একে বোঝা কি সহজ? অন্ধকার ঘরে বসে স্নেহা আবার ফোনে কাকে যেন বলে, শোনো, যা বলেছিলাম সেটা করেই ফেলো। মেয়েটাকে একটু শিক্ষা দিতে হবে যাতে ও বুঝতে পারে এ বাড়ির সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। রাতে আখি নিজের রুমে বসে চুল আঁচড়াচ্ছে। হঠাৎ জানালার পর্দা নড়ে ওঠে হালকা বাতাসে। এক ঝলক ঠান্ডা হাওয়া, সঙ্গে একটা চিন্তা ঢুকে যায় মনে। সত্যি কি কেউ আমাকে নজরে রাখছে? সে জানলার বাইরে তাকিয়ে দেখে কেউ নেই, তবুও মনের গভীরে এক অজানা শিহরণ। অন্যদিকে অরণ্য নিজের রুমে বসে ল্যাপটপে চোখ রেখেছে, কিন্তু মন পড়ে আছে সেই জানালার ফাঁকে। সেখানে দিয়ে আজ আবার সে দেখেছিল আখির চোখের ভয়, চুলে বাতাস খেলা, আর সেই অন্যমনস্ক হাসিটা। নিজে অজান্তেই বলে ফেলে, তোমাকে আমি শুধু ভালোবাসিনি, অধিকারও করে ফেলেছি আখি। পরের দিন সকালে আখি কলেজ যাওয়ার সময় বেরোয়। পেছন থেকে ধীরে ধীরে একটা ছেলে তাকে অনুসরণ করে। সে কিছুটা ভয় পায়, কিন্তু কিছু বলেও না। রাস্তায় দাঁড়ানো একটা গাড়ির ভেতরে বসে অরণ্য ফোনে বলে, চোখ রাখো ওর উপর, শুধু নজর রাখবে, ছুবে না। সে বুঝবেও না কেউ তাকে পাহারা দিচ্ছে। কলেজে পৌঁছে আখি মেসেজ পায় অজানা নম্বর থেকে, তোমার চলাফেরা সাবধানে করো, কেউ সব জানে তোমার সম্পর্কে। মেসেজ দেখে আখির শরীর ঠান্ডা হয়ে যায়। সে চারপাশে তাকায়, কেউ চেনা নেই, কিন্তু তার মনে হয় কেউ যেন তাকে দেখছে। অন্যদিকে স্নেহার রুমে বসে হাসছে। ফোনে বলে, বাহ, কাজ শুরু হয়ে গিয়েছে। একটু একটু করে ভয় ধরিয়ে দিতে হবে। এই মেয়েকে সরাতে হলে মন থেকে দুর্বল করতে হবে আগে। সে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে করতে বলে, তাহলেই রাস্তা হবে একদম ক্লিয়ার। আমি হব এই বাড়ির মালকিন। সন্ধ্যায়
সবাই ডাইনিং টেবিলে বসেছে। আঁখি একটু দেরিতে আসে। সামনে বসে অরণ্য, চুপচাপ খাচ্ছে, চোখ উঠায়নি একবারও। কিন্তু আঁখি বুঝতে পারে অরণ্যের চোখ শুধু প্লেটে নেই। খাওয়ার ফাঁকে হঠাৎ সে বলে বসে, আজ খুব চুপচাপ, কিছু হয়েছে? আঁখি তাকিয়ে বলে, না, কিচ্ছু না। সে ক্লান্ত লাগছে। আঁখির চোখে এখন অরণ্যের জন্য এক অজানা মায়া। যদিও এখনও দুজনের মুখে কিছু বলেনি, তবুও চোখে চোখে যে ভাষা, তা বোঝার জন্য শব্দের দরকার নেই। সকালবেলা অরণ্য ডাইনিং টেবিলে এসে আঁখির পাশে বসে, তাকায় না, কিছু বলে না। তবুও পাশে বসে থাকা যেন এক ঘোষণা, তুমি আছো, আমি জানি, আর সেটা আমার ভালোই লাগছে। অরণ্যের মা একটু দূরে থেকেই দুজনকে লক্ষ্য করেন, মৃদু হেসে বলেন, এদের কিছু বলতে হবে না, সব ঠিক সময়ে ঠিক হবে। আর কাকিমা দূর থেকে দাঁতের দাঁত চেপে বলেন, আর সহ্য হচ্ছে না। স্নেহা চোখ বড় বড় করে আঁখিকে দেখে ভাবে, এই মেয়েটা আসলেই বিপদ। ও না থাকলে এতদিনে হয়তো বিয়ের কথাও পাকা হয়ে যেত। আঁখি কলেজে যাওয়ার জন্য তৈরি হয়। পেছন থেকে একজোড়া চোখ তাকে দেখছে। আজকাল এই চোখ জোড়া যেন সব সময় তার আশেপাশে থাকে। কখনো মনে হয় সে একা নয়, কেউ যেন তার ছায়া হয়ে পাশে পাশে হাঁটে। কিন্তু সে জানে না, এটা শুধু ভালোবাসা নয়, এটা অরণ্যের নীরব নজরদারি। বডিগার্ড তাকে ফলো করছে অরণ্যের আদেশে। আঁখি মনে মনে ভাবে, কে যেন আমাকে সবসময় দেখছে, কিন্তু যখন তাকাই কেউ নেই। হয়তো এসব আমার মনের ভুল ধারণা। কিন্তু তখনও আঁখি জানে না, তার প্রতিটা হাঁটা, প্রতিটি হাসি, প্রতিটি চোখের জল, কেউ একজন সব দেখে, সব বোঝে। অরণ্য। ইহার চোখে আগুন। আঁখির উপস্থিতি তার সমস্ত পরিকল্পনা ধ্বংস করে দিচ্ছে। অরণ্য ধীরে ধীরে সেই দিকেই ঝুঁকছে, আর সেটা সে কিছুতেই সহ্য করতে পারছে না। রাতে কাকিমার রুমে দরজা বন্ধ করে কড়া আলোচনায় বসে, এই মেয়েটাকে সরাতে হবে যেভাবেই হোক। পরের দিন আঁখি কলেজ থেকে ফিরছিল একা। রাস্তায় হঠাৎ একটা কালো গাড়ি এসে পাশে দাঁড়ায়। পেছনে দরজা খুলেই দুজন মুখোশধারী লোক তাকে টেনে গাড়িতে তোলে। আঁখির মুখে হাত, চিৎকার করতে পারছে না। গাড়ি দুঃস্বপ্নের মতো ছুটে চলে, কেউ কিছু টের পায় না। স্নেহা জানালার পাশে দাঁড়িয়ে হেসে ওঠে, অরণ্য, এবার দেখি তুমি কাকে ভালোবাসো। ও জানে ওর পাঠানো লোকজন এখন আঁখিকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছে, সেখান থেকে ফেরার পথ নেই। একটা বাজে ছেলের হাতে তুলে দিয়ে তার চরিত্র নষ্ট করিয়ে দেবে। তাহলেই বিয়ে তো দূরের কথা, অরণ্য তাকাবেও না আর ওর দিকেই। আঁখি চোখে জল। সে বোঝে না কি হচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে ওরা তাকে, কেন, কে এই লোকগুলো। আঁখির চোখে জল, হৃদয় জুড়ে আতঙ্ক। চেয়ারে বাঁধা সে, চারপাশে অন্ধকার ঘর, দুপাশে সাদা দেওয়াল, এক কোণে হালকা হলুদ বাতি আলো। বাইরে কয়েকজন খারাপ ছেলে জোরে হেসে মদ খাচ্ছে, তাদের অশ্লীল কথা কানে আসছে। আঁখির ভয় বাড়ছে। সে শুধু মনে মনে ভাবছে, এরা কারা, আমাকে কেন ধরে এনেছে। হঠাৎ বাইরে এক বিকট আওয়াজ, একটা গুলি চলেছে। ছেলেগুলো থেমে যায়, চোখ বড় বড় করে তাকিয়ে থাকে দরজার দিকে। তারপর দরজাটা ধাক্কা মেরে খুলে যায়। দরজার পাশে দাঁড়িয়ে কেউ একজন, অরণ্য। পাশে অনেকগুলো বডিগার্ড, রাগে তার চোখ লাল। তারপর অরণ্য একে একে সবাইকে ঘুষি মেরে ফেলে দেয় মাটিতে। একজন পালাতে গেলে তার পায়ে গুলি ছুড়ে দেয় বডিগার্ড। মুহূর্তেই চারপাশ খালি, সবাই ছুটে পালিয়ে যায়। অরণ্য ছুটে যায় ঘরের ভেতর। চেয়ারে হেলান দিয়ে বসে আছে আঁখি, চোখ বুজে অজ্ঞান। ধক করে অরণ্যের হৃদয়টা কেঁপে ওঠে। সে ধীরে ধীরে আঁখির কাছে যায়, মুখে ফুঁ দেয়, তার চোখে একটু জল। আস্তে আস্তে দড়িগুলো খুলে দেয়, তারপর আঁখিকে কোলে তুলে নেয়। হালকা হালকা জ্ঞান আসছে আঁখির। সে বুঝতে পারে কেউ তাকে কোলে তুলে নিচ্ছে, সেই চেনা গন্ধ, অরণ্য। কিন্তু অরণ্য সময় নষ্ট করে না। সে আঁখিকে নিয়ে দ্রুত গাড়ির দিকে এগিয়ে যায়। এই সব কিছুর পেছনে ছিল তার নিযুক্ত বডিগার্ড। সে ঠিক সময়ে ফোন করে অরণ্যকে সব জানায়, গাড়ির নাম্বার, লোকেশন সব। এই কারণে এত দ্রুত অরণ্য আঁখির কাছে পৌঁছে যায়। কিন্তু এই ঘটনাটা কেউ জানে না, না অরণ্যের পরিবার, না স্নেহা। অরণ্য
আখিকে গাড়িতে বসিয়ে ধীরে ধীরে জিজ্ঞাসা করে, তোমার খুব কষ্ট হয়েছে না? আখির চোখে জল। সে কাঁপা কাঁপা গলায় বলে, আমি আমি ভেবেছিলাম আমি আর বাঁচব না। অরণ্য আখির চোখে তাকিয়ে বলে, তুমি আমার রাজ্যে এসে বিপদে পড়বে? তোমার গায়ে আঁচ লাগবে সেটা হতে দেব না কখনো। আখি চুপচাপ বসে, তার চোখের কোণে জল। নায়কের কথায় যেন তার হৃদয়টা কেঁপে ওঠে। সে চুপি চুপি ভাবে, এই রাগী ছেলেটার ভিতরে এত কোমলতা। আখি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে অরণ্যের দিকে। অরণ্য একবার তাকিয়ে হালকা হেসে বলে, তাকিয়ে থাকলে পড়ে যাবে কিন্তু, আবার আমাকেই ধরতে হবে। অন্যদিকে স্নেহা পাগলের মতো হয়ে গেছে। একটার পর একটা ফোন করছে সে। হ্যালো, কেন ফোন ধরছো না? কাজটা শেষ হয়েছে তো? কিন্তু কেউ ফোন ধরছে না, লাইন কেটে যাচ্ছে বারবার। সে রেগে চেয়ারে ছুঁড়ে ফেলে দেয়। কি হচ্ছে? কেন কারো ফোন পাচ্ছি না? স্নেহার মনটা অস্থির হয়ে আছে। তার মনে ভয় ঢুকেছে, না জানি প্ল্যানটা ধরা পড়ে গেছে কিনা। সে বারবার জানালার দিকে তাকায়, ফোনের স্ক্রিন দেখে। নিজের রুমে পায়চারি করছে। না, এমন হতে পারে না। সব প্ল্যান তো ঠিকঠাক ছিল, কিন্তু কোথাও কিছু ভুল হয়ে যাচ্ছে না তো। ফোন। অন্যদিকে রাত গভীর হয়ে এসেছে। এক গোপন জায়গায় অরণ্যের বডিগার্ড একজন ছেলেকে ধরে এনেছে। তার মুখে আঘাতের চিহ্ন, চোখে ভয়। কে পাঠিয়েছে তোকে? ছেলেটা চুপ। তবে বডিগার্ড আবার ধমক দেয়, বল, না হলে আবার উঠবে খুশি। অরণ্য ধীরে ধীরে সামনে এগিয়ে আসে, চোখে আগুন। সে নিচু গলায় বলে, তুমি তো অনেক সাহস করেছিলে, এবার সত্যি বলতে হবে। কে পাঠিয়েছে তোকে? কার প্ল্যান ছিল এটা? ছেলেটা ঘেমে উঠেছে, মুখ নিচু করে। আমি বলছি, আমাকে আর মারবেন না। অরণ্য সামনে দাঁড়িয়ে রাগে জ্বলছে। ছেলেটা মাথা নিচু করে বলল, আমরা যাদের কাছ থেকে নির্দেশ পেয়েছিলাম সে সে স্নেহা ম্যাডাম, আপনাদের বাড়ির। অরণ্যের বুকটা কেঁপে ওঠে, চোখ কাঁপে। স্নেহা? আমাদের স্নেহা, যে আমার বোনের মতো? সে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে, তারপর বলে, এবার সত্যিটা ওর মুখ থেকেই শুনতে হবে। তারপর আখিকে নিজের গাড়িতে তুলে নেয় অরণ্য। সে কিছু না বলে নরম সুরে বলে, তোমাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি, নিরাপদ জায়গায়। আখি কিছু বলতে চায়, কিন্তু অরণ্য বলে, সব বলবো, শুধু একটু ধৈর্য রাখো। গাড়ি চলে যায় শহরের এক প্রান্তে, অরণ্যের একটা খালি ফ্ল্যাটে। গাড়ি থেকে নেমে অরণ্য তার মাকে ফোন করে জানিয়ে দেয় যে, আর আখি আমার সাথে আছে, আর আখি আজকে যাবে না বাড়িতে। এই কথা শুনে অরণ্যের মা কিছু না বলে মিষ্টি হাসে, ফোনটা রেখে দেয়। আখিকে বিছানায় বসিয়ে অরণ্য বলে, তুমি এখন এখানেই থাকবে, এই জায়গায়। তোমাকে কিছুদিন এখানে থাকতে হবে। আখি চমকে ওঠে, কিন্তু কেন? অরণ্য চোখ নামিয়ে বলে, তোমার ক্ষতি কেউ করতে চেয়েছিল, তাই আমি তোমার জন্য এই ব্যবস্থা করেছি। রাতে নীরবতা চেপে বসেছে চারপাশে। সবাই ঘুমিয়ে পড়লেও অরণ্যের চোখে ঘুম নেই। সে ধীরে ধীরে বাড়িতে ফিরে আসে। তার চোখে এখনও আঁকে ক্লান্ত মুখ ভেসে উঠছে বারবার। গাড়ি থেকে নেমে চুপচাপ উঠে আসে ওপরে। তার ঠিক তখনই স্নেহার ঘরে দরজার সামনে এসে দাঁড়ায়। দরজাটা হালকা খোলা ছিল। ভেতর থেকে স্পষ্ট ভেসে আসে স্নেহার গলা, আমি তো ওকে ভালোবাসি, আর ওই আঁখি আমার ভালোবাসা কেড়ে নিতে এসেছে। আমি থাকতে এটা হতে দেব না। অরণ্য কেবল আমার, শুধুই আমার। স্নেহার মুখের প্রতিটি শব্দ অরণ্যের বুকে পাথরের মতো আঘাত করে। সে ধীরে ধীরে পিছিয়ে আসে। ভেতরে আর কোনো শব্দ শুনতে চায় না সে। মাথার ভেতর ঘূর্ণি তোলে সব সত্য, সব প্রতারণা। অরণ্য রুমে এসে গম্ভীরভাবে ভাবে। সে জানে এখনই সময় স্নেহার মুখোশটা নয়। নিজেই নিজের মনে বলে, ইনাফ ইজ ইনাফ, এবার সব শেষ করতে হবে। সে ঠিক করে ফেলে আখিকে বিয়ে করবে। আখি যদি নিজে থেকে রাজি হয় ভালো, তা না হলে জোর করে। বিয়ে তো করতেই হবে। পরের দিন সকাল, সবাই ঘুম থেকে উঠেছে। বাড়ির পরিবেশ বেশ স্বাভাবিক, কিন্তু একজনের মুখে অদ্ভুত এক প্রশান্তি। তিনি অরণ্য। চুপচাপ নিজেই চেয়ারে বসে কফি খেতে খেতে ভাবছে, আজকের দিনটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। আজকের পর সব হিসেব বদলে যাবে।
অন্যদিকে স্নেহা নিজের সাজ পোশাক নিয়ে ব্যস্ত। সে ভাবছে আজ যেন অরণ্যের সঙ্গে কথা বলতেই হবে। সে জানে না গত রাতে বলা প্রতিটি কথা পৌঁছে গেছে অরণ্যের কানে। স্নেহা ভাবে আজ প্রস্তাবটা যদি বাবার মুখ দিয়ে দেওয়া যায় তাহলে কাজ হয়ে যাবে। অরণ্য আর আমার মধ্যে কিছুই বাধা থাকবে না। ব্যালকনি থেকে অরণ্য নিজের ঘরে ফিরে আসে। ধীরে ধীরে সাদা শার্ট আর ঘড়ি পরে বেরিয়ে পড়ে। মা জিজ্ঞাসা করেন, এই সকাল সকাল কোথায় রে? অরণ্য উত্তর দেয় না, শুধু মৃদু গলায় বলে, একটা দরকারি কাজ আছে, বিকেলে আগে ফিরব। বাড়ির সময় থেমে আছে যেন। অরণ্যের মা একটু চিন্তিত, কাকিমা একটু বিরক্ত, আর স্নেহা নিজেকে আয়নায় বারবার দেখছে, সাজছে, ঘরের মধ্যে ঘোরাফেরা করছে। কারণ সে ভাবে আজই হয়তো তার বিয়ের প্রস্তাবটা পাকা হয়ে যাবে। কারণ স্নেহার বাবা বলেছে আজকে দাদার সঙ্গে বিয়ের ব্যাপারে কথা বলবে। বিকেল গড়িয়ে সন্ধ্যা, সবাই ঘরে অপেক্ষায়। হঠাৎ একটা গাড়ি এসে থামে বাড়ির সামনে। গাড়ির ব্রেকের আওয়াজে আঁতকে ওঠে বাড়ির সবাই। একজন কর্মচারী দৌড়ে এসে বলে, ছোট দাদা ভাই, ছোট দাদা ভাই এসে গেছেন। সবাই চমকে যায়। কেউ জানতো না অরণ্য আজ আসবে। আরও অবাক করা ব্যাপার, গাড়ি থেকে নামছেন অরণ্য, গলায় বিয়ের মালা। সবাই যেন মুহূর্তে পাথর হয়ে গেছে। কাকিমা চশমা খুলে চোখে ঘষে আবার তাকান। কাকু তো দাঁড়িয়ে থাকতে পারলেন না, সোফায় বসে পড়লেন। আর তখনই গাড়ির দরজাটা খুলে গেল ধীরে ধীরে। সবাই বিস্ময়ের ঘূর্ণিতে পড়ে গেছে। সাদা লাল পাড়ে ব্রাইডাল সাজে হাঁটছে এক মেয়ে, আঁখি। অরণ্যর সামনে দাঁড়িয়ে এক গম্ভীর কণ্ঠে বলে, আমার স্ত্রী। কথাটা যেন বাজ পড়ল সবার কানে। স্নেহার মুখ রাগে লাল হয়ে গেল, ঠোঁট কাঁপছে তার, চোখে আগুন। কি বললে তুমি? বিয়ে আজ? এই মেয়েটাকে? চিৎকার করে ওঠে স্নেহা। অরণ্য শান্তভাবে বলে ওঠে, হ্যাঁ আজ, কারণ আর সময় নষ্ট করতে চাই না। কাকু মাথা নিচু করে বসে পড়েছেন। অরণ্যের দিকে তাকিয়ে বলে, এটা কেমন করলি রে? এত বড় সিদ্ধান্ত একা একা নিলি? ঘরে নীরবতা, কেউ কিছু বলে না, শুধু আঁখি মাথা নিচু করে দাঁড়িয়ে। তার বুকের ভিতর কাঁপছে, চোখে জল, মনের ভিতর শুধু একটাই প্রশ্ন, আমি কি ভুল করলাম? এ বাড়িতে আশ্রয় পেয়েছিল সে, আর আজ হঠাৎ হয়ে গেল এ বাড়ির বউ। আঁখির মনে একটা ভয় চেপে বসেছে। সবাই কি আমাকে ঘৃণা করবে? সবাই ভাববে আশ্রিতা হয়ে এসে নিজের সাথে ঘর দখল করলাম। একটা পা নাড়াতে ভয় পাচ্ছে সে। চোখ দুটো জলে ভেজা, চোখ তুলে তাকানোর সাহস নেই তার। অরণ্য তখনও চুপ। সে জানে এখনই কোনো কথা না বলাই শ্রেয়। স্নেহা হঠাৎ চিৎকার করে নিচে নেমে এসে আঁখির সামনে দাঁড়ায়। এসে বলে, তুই আমার সব কিছু কেড়ে নিলি, আমার ভালোবাসা, আমার স্বপ্ন, সব। আঁখি কিছু বলতে পারে না, শুধু অবাক হয়ে তাকিয়ে থাকে। তুই জানতি আমি অরণ্যদাকে ভালোবাসি, তবুও তুই আমার জায়গা নিলি? স্নেহার কণ্ঠ কেঁপে যায় রাগে। তুই একজন ধূর্ত মেয়ে, এ বাড়িতে পা রেখে প্ল্যান করেছিলি সব দখল নেওয়ার। আঁখি পিছিয়ে যায় কিছুটা, ভয়ে চিন্তায় চুপ করে থাকে, তার চোখে জল। অরণ্য এগিয়ে এসে স্নেহার হাতটা আঁখির হাত থেকে আলতো করে সরিয়ে দেয়। স্নেহার চিৎকার সবে শান্ত হতে না হতেই অরণ্য হঠাৎ গর্জে ওঠে, ইনাফ! আর একটাও শব্দ না স্নেহা। তার চোখে রাগ জ্বলছে, মুখটাও গম্ভীর। সবার চোখের সামনে সে আঁখির হাত ধরে নিজের পেছনে সরিয়ে দাঁড়ায়। আঁখি আমার স্ত্রী, তার প্রতি কেউ যদি একটা শব্দও বলে আমি সহ্য করব না। ঘরের সবাই হতবাক হয়ে তাকিয়ে থাকে। হঠাৎ সেই মুহূর্তে কাকু দাঁড়িয়ে বলেন, তোর এই পরিবর্তনের কারণ ওই মেয়েটা, তাই না? ওই মেয়েটা এসেই তো সংসারে ঝড় তুলে দিল। ওই মেয়েটার আগমনের পর থেকেই তুই বদলে গেছিস অরণ্য। আঁখির চোখ ভরে ওঠে জলে। সে বোঝে না কেন সবাই তার দোষ খুঁজছে। সে তো শুধু ভালোবাসতে শিখেছে, তাও চুপচাপ একতরফা। কাকিমা এবার সামনে এসে দাঁড়ায়। এই মেয়েটাকে এক্ষুনি এই বাড়ি থেকে বের করে দাও। লোভী, জেনে বুঝেই অরণ্যকে ফাঁসিয়েছে, যেন এই ঘরটায় এই সম্পত্তিটা সব তার হয়। স্নেহা সায় দেয়, হ্যাঁ মা ঠিক বলেছে, এই মেয়েটার কারণেই তো আজ আমার সব শেষ। আঁখির পা কেঁপে যায়। সে কাঁদতে কাঁদতে অরণ্যের দিকে তাকায়।
কিন্তু ঠিক তখনই অরণ্যের মা চুপচাপ দাঁড়িয়ে, তার চোখে এক অদ্ভুত শান্তি। তিনি মনে মনে বলেন, আমি তো চেয়েছিলাম এমনই এক মেয়ে হোক আমার পুত্রবধূ, আজ সে হয়েছে, তাই আমি শান্ত। তিনি কিছু বলেন না, তবে ঠোঁটে এক অদ্ভুত হাসি খেলে যায়। স্নেহা ও মেয়েটাকে আমি ছোটবেলা থেকে চিনি ঠিকই, নিজের মেয়ের মতোই দেখেছি, কিন্তু পুত্রবধূ না, কখনো না। তিনি ধীরে ধীরে চিন্তা করতে থাকেন, ওর পোশাক আশাক চাল চলন বড্ড বেশি খোলামেলা। যতই ঘরে মেয়ে হোক, পুত্রবধূ হবার যোগ্যতা কি ওর আছে? সংসার কি সামলাতে পারবে ও? আমার অরণ্যকে কি বুঝতে পারবে? তিনি চোখ বুজে একটু দীর্ঘশ্বাস ফেলেন। ছেলেটা তো এমনিতেই রাগী স্বভাবের, স্নেহার সাথে তার মেলবন্ধন তো দূরের কথা, সম্পর্কটাই একসময় বিষ হয়ে উঠত। আমি চুপ থেকেছি এতদিন শুধু পরিবারের শান্তির জন্য। এই মেয়েটা আঁখি শান্ত, নম্র, ভদ্র। যতবার দেখেছি ভদ্রতা ছাড়া কিছুই পাইনি। কথার বিনিময়, চোখে লজ্জা আর আচরণে মাধুর্য। এরকম একজন মেয়েই তো প্রয়োজন আমার ছেলের জন্য, যে তার রাগ সামলাতে পারবে, নিজের কোমলতা তাকে বাঁধতে পারবে, তার সংসারটাও শান্তিতে গড়ে তুলতে পারবে। তার মুখে এক চিলতে হাসির ছায়া নামে। অরণ্য যা করেছে ভালোই করেছে। এই মেয়েটাকেই আমি অনেক আগে থেকেই আমার ঘরের বউ হিসেবে কল্পনা করতাম, আজ সেটা সত্যি হলো। ঘর জুড়ে গুমট পরিবেশ। অরণ্য আর আঁখির বিয়ের পরে চারদিকে যেন বিস্ফোরণ ঘটে গেছে। স্নেহা মুখ আগুন নিয়ে ঘরে পায়চারি করছে, চোখে রাগ, বুক ভরা অভিমান, ঠোঁট কাঁপছে ক্রোধে। সবচেয়ে কাছের মানুষটা আমাকে ঠকিয়েছে। স্নেহা প্রায় ফোঁপাতে ফোঁপাতে নিজেকে সামলাতে চেষ্টা করছে। আমি ভাবিনি আঁখি এমন করবে, আমার এত বড় ক্ষতিও করবে। কাকিমা জোরে জোরে বলতে থাকেন, এই মেয়েটা আমাদের বাড়িতে পা দিয়েই সর্বনাশ করে দিল। কোথায় তাড়িয়ে দেবে ওকে, উল্টো এখন আমাদের বউ। কাকু এবার রাগে গর্জে ওঠেন, এমন সিদ্ধান্ত অরণ্য একা কিভাবে নিল? আমাদের কিছু বলারও অধিকার রইল না। ঘর জোরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আঁখি নিচু মাথায় দাঁড়িয়ে সব কিছু নীরবে শুনছে। বুকের ভেতর দুঃসহ কষ্ট জমে উঠেছে। তবে অরণ্য চুপ, চোখে আগুন, ঠোঁটে হিমশীতল দৃঢ়তা। তিনি একবারও আঁখির হাত ছাড়েননি। আমি যা করেছি ঠিক করেছি, আমার বউ এখন আমার পাশে থাকবে, তার কি মত আমার কিছু যায় আসে না। স্নেহা দাঁতে দাঁত চেপে তাকিয়ে আছে আঁখির দিকে, তার চোখে তিক্ত হাসি, চোখে জ্বালা। তুমি জানো ওকে কোথা থেকে এসেছে? বলে উঠল কাকিমা। কাকুও তাচ্ছিল্য বলল, গ্রামের একটা মেয়ে, কিছুদিন পর তোমার মাথা ঠান্ডা হবে। এমন করে কোর্টে নিয়ে গিয়ে বিয়ে, এটা কি বাড়ির মান সম্মান? অরণ্য একটু নড়ল না, বলল, সম্মান যদি এতটাই দরকার তাহলে আগে মানুষ হতে শিখুন। অরণ্যের মা ফতেমা বেগম কাপা গলায় বললেন, অরণ্য, এই মেয়েটা কি আসলেই তোমার জীবনসঙ্গিনী হওয়ার মতো? অরণ্য ধীরে ঘুরে তাকালেন তার মায়ের দিকে। তুমি বলছিলে যাকে বিয়ে করব তাকে যেন সম্মান দেই, এখন আমি চাই তুমি তাকেও সম্মান করো। আঁখির চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, কিন্তু সে কিছু বলছে না। সে বুঝে গেছে তার লড়াই একার নয় আর। স্নেহা এবার মিষ্টি হেসে বলল, ঠিক আছে আন্টি, অরণ্য তো ছোটবেলা থেকেই জেদি, কিন্তু এই মেয়েটা কিভাবে তোমার পুত্রবধূ হবে? ফতেমা কিছু বললেন না, তবে মনে মনে ভাবলেন, আঁখি ভালো মেয়ে, সব দিক দিয়ে উপযুক্ত, সে সব কিছু সামলে নেবে, ঠিক আমার বিশ্বাস। অরণ্যের মা মনে করে। তিনি চুপ করে ছেলের মুখে দৃঢ়তা দেখলেন। রাত গভীর, চাঁদের আলো জানালার ফাঁক দিয়ে ধীরে ঘরে ঢুকছে। আঁখি চুপচাপ বসে আছে খাটের এক কোণে, লাল শাড়ি আর গয়নার ভারে ক্লান্ত মনে হয় তাকে, কিন্তু তার মুখে কোনো অভিমান নেই, কেবল একটু ভয় আর অজানা অনিশ্চয়তা। দরজার নিচে ছায়া পড়ে। অরণ্য ঘরে ঢোকে। আঁখি উঠে দাঁড়িয়ে পড়ে, ধীরে তার দিকে এগিয়ে গিয়ে সালাম করতে যায়, কিন্তু অরণ্য এক ধাপ পিছিয়ে যায়। তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠে, এই অভিনয় আমার সামনে করতে হবে না। আঁখি থমকে যায়, হাতটা অর্ধেক উঠেই থেমে যায়। অরণ্য এগিয়ে এসে দাঁড়ায় জানালার সামনে, চুপচাপ, কিন্তু তার ভিতরে যেন আগুন ধীরে ধীরে জ্বলছে। তুমি কি ভুলে গেছো কেন আমি তোমাকে বিয়ে করেছি? আঁখি কাপা কণ্ঠে বলে, আমি তো কিছু বুঝিনি। অরণ্য ঘুরে দাঁড়ায়, তার চোখে ক্ষোভ, ঠোঁটে কঠোরতা।
ভালোবাসা সেটা তুমি আশা করো না। আমি তোমাকে ভালোবাসি না, একদম না। আঁখির চোখ বড় হয়ে যায়, শ্বাস যেন আটকে আসে। আমার একটা উদ্দেশ্য ছিল, সেই কারণেই বিয়ে। তুমি সেই প্রয়োজন মেটাও, কিন্তু ভালোবাসা, মায়া এসব আমার কাছ থেকে আশা করো না। তিনি আবার বলে ওঠেন, তুমি শুধু এই ঘরে থাকবে, খাটে শুবে ঠিক, তবে আমার দিকে তাকানোরও প্রয়োজন নেই। আঁখির গলা শুকিয়ে যায়, সে কিছু বলতে গিয়েও থেমে যায়। অরণ্য দরজার দিকে ইশারা করে বলে, বাইরে সবাইকে দেখাও তোমার দারুণ সুখের সংসার হয়েছে। মুখে হাসি রাখবে, আর আমার কথার এক চুলও যেন এদিক ওদিক না হয়। চুপচাপ দাঁড়িয়ে থাকে আঁখি, তার চোখের নিচে অশ্রু জমে উঠেছে। সে নিজেকে শক্ত করে খাটের এক কোণে গিয়ে বসে পড়ে, একদম চুপচাপ। অরণ্য আলমারি থেকে জামা নিয়ে বেরিয়ে যায়, পেছনে রেখে যায় জমে থাকা উত্তপ্ত নীরবতা। অতীত বিয়ের দিন সকালে ঘরে জানলা দিয়ে সূর্যের আলো ঢুকেছে। আগে বিছানায় বসে চুপচাপ বাইরে তাকিয়ে হঠাৎ দরজা খোলে। অরণ্য, তোমাকে এখনই বিয়ে করতে হবে, আজ এই মুহূর্তেই। আঁখি অবাক হয়ে তাকিয়ে থাকে। আঁখি, কি বলছেন আপনি হঠাৎ করে এই? অরণ্য, হ্যাঁ, তুমি আমার বাড়িতে আছো, আমার খাচ্ছ, আমার ছায়া দিন কাটাচ্ছ, এবার পালা তোমার সেই ঋণের প্রতিদান দেওয়ার। আঁখি, মানে? আপনি এমন কথা বলতে পারেন? আমি ভেবেছিলাম অন্তত একটু শ্রদ্ধা আছে আমার মনে আপনার প্রতি। অরণ্য, ভেবো না আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছি। 3 মাস পর ডিভোর্স পেপারে সাইন করে তুমি তোমার রাস্তায় যাবে, আমি আমার। আঁখি, আপনি তো এতটা নির্মম হতে পারেন ভাবতেই পারিনি। অরণ্য, তোমার তাকিয়ে থাকার কোনো মানে নেই আঁখি, এই বিয়ে হচ্ছে আজ, এখানেই আর এখনই। গোপনে একটা ছোট রেজিস্ট্রি অফিসে পৌঁছায় ওরা। দুজন উকিল আগে থেকেই দাঁড়িয়ে, আর অরণ্য এক গম্ভীর অবিচল ভঙ্গিতে বলে, এইবার আমার নামের পাশে তোমার নামটাও থাকবে, চুপচাপ সই করে ফেলো। আঁখি একবার চায় পালাতে, কিন্তু অরণ্যের রাগী ভাব দেখে ভয় পায়, সে থেমে যায়। আর সেদিনই তাদের বিয়ে হয়ে যায়। বর্তমান পরের দিন সকালে সকালবেলার হালকা রোদ্দুরটা জানালার ফাঁক গলে পড়ছে ঘরের ভেতর। অরণ্যের ঘুম আস্তে আস্তে ভাঙে, কিন্তু চোখ খোলার আগেই টের পায় তার বুকের ওপর যেন কারো কোমল শরীর এলিয়ে আছে। চোখ মেলে দেখে আঁখি, সদ্য বিবাহিতা স্ত্রী, মাথা রেখে ঘুমিয়ে পড়েছে তার বুকের ওপর। মুখে এক স্বর্গীয় প্রশান্তি। অরণ্যের আঁখির চুল এলোমেলো হয়ে ছড়িয়ে পড়েছে বালিশের আর বুকের ওপর। এক অপূর্ব সুবাস বাতাসে ছড়িয়ে পড়ে। মুহূর্তের জন্য স্থির হয়ে যায় অরণ্য। এমন শান্ত, কোমল ও নির্ভরতার মুহূর্ত তার জীবনে আগে কখনো আসেনি। তার বুক ধুক ধুক করে ওঠে, মনের ভেতর হালকা এক ভালো লাগার ঝড় ওঠে, যেন সে ভুলে যায় তার রাগ, জেদ, অহংকার সব কিছু। হঠাৎ বাইরের দরজার টোকার শব্দ। অরণ্য চট করে চোখ বন্ধ করে আবার ঘুমের ভান ধরে। আঁখিও ঘুম ভেঙে যায়। প্রথমে কিছু বুঝে উঠতে না পেরে অবাক হয়। মাথা নিচু করে দেখে সে তো এতক্ষণ অরণ্যের বুকের ওপর মাথা রেখে ঘুমিয়েছিল। মুহূর্তেই লজ্জায় তার গাল লাল হয়ে ওঠে, ধীরে ধীরে সরতে যায় তার বুক থেকে। অরণ্যের হৃদয় ধক করে ওঠে, যেন তার বুক থেকে কিছু অমূল্য ছিনিয়ে নেওয়া হচ্ছে, কিন্তু কিছু না বলে চুপচাপ পড়ে থাকে, চোখ বন্ধ করে। অনুভব করে সেই মুহূর্তের উষ্ণতা, যা তাকে সারা জীবনের জন্য বদলে দিতে চলেছে। আঁখি তড়িঘড়ি করে বাথরুমে ঢুকে পড়ে। নিজেকে আয়নায় একবার দেখে, ভেজা চোখ, লজ্জায় কাঁপা ঠোঁট, আর গভীর কিছু অনুভবের ছাপ। সে নিজেকেই যেন চিনতে পারে না আজ, কিন্তু একটা বদলে গেছে। মনে হচ্ছে সে যেন আগে সেই আঁখি নেই। তারপর সে জল ছিটিয়ে নেয় মুখে, ঠান্ডা পানির পরশে একটু ধাতস্থ হয়, তারপর স্নান করে, চুল আঁচড়ে শাড়ি গুছিয়ে তৈরি হয়ে নেয় সে। কাল রাতেই অরণ্যের মা যে হালকা রঙের শাড়িটা তাকে দিয়েছিলেন, তাই পরে নিচে নেমে আসে আঁখি। অসাধারণ একটা কোমল সৌন্দর্যে ফুটে ওঠে সে ওই শাড়িতে। বুকের ভিতর কি অজানা লজ্জা, অভিমান আর কৃতজ্ঞতায় জমে আছে। নিচে নেমে এসে দেখে অরণ্য নেই। একটু খোঁজাখুঁজি করে সে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে দেখে অরণ্যের মা
খুন্তি হাতে চুলার পাশে দাঁড়িয়ে আছেন। আর তাকেই বলছেন, এই ফুলকপিটা একটু কেটে দে তো আঁখি। আমি ততক্ষণ ডালটা ছোলাচ্ছি। একটা সাধারণ সকাল, অথচ তার ভিতরে লুকিয়ে আছে অজস্র কথা। আঁখি চুপচাপ পাশে বসে কাটছে সবজি, আর অরণ্যের মা তাকে এমনভাবে স্বাভাবিক ব্যবহার করছেন যেন আঁখি বহুদিনের চেনা আপন কেউ। না বেশি আদর, না কোনো ঠাট্টা, একরকম নিঃশব্দ স্বীকৃতি যেন। অরণ্যের মা জিজ্ঞাসা করেন, রাতে ঘুম ভালো হয়েছিল তো? কান ছুঁয়ে যায় প্রশ্নটা। আঁখি মাথা নিচু করে হালকা হাসে। হ্যাঁ, মানে ঠিকই ছিল। আর অরণ্যের মা শুধু একবার চোখের কোণে তাকিয়ে বলেন, আর অরণ্য কালকে রাতে বকেছিল? আর যদি বকাবকি করে তুই আমাকে বলে দিস, আমি ওকে বকুনি দেব। আর আমার ছেলেটাকে একটু মানিয়ে নিস মা, ও একটু রাগী কিন্তু খুব ভালো, দেখবি তুই খুব সুখী হবি। তারা দুজনেই রান্নাঘরে ব্যস্ত, অথচ সেই মুহূর্তটা যেন বলে দিচ্ছে এমন একটা সম্পর্ক তৈরি হচ্ছে যেখানে মুখে কিছু না বলেও অনেক কিছু বলা হয়ে যায়। আর এই নিঃশব্দ ভাষাটাই কখনো কখনো সবচেয়ে বেশি মধুর হয়। রান্নার শেষে আঁখি চুপচাপ সব কিছু প্লেটে করে সাজিয়ে রাখে টেবিলের উপর। অরণ্যের কাকা কাকিমা স্নেহা সবার মুখে স্বাভাবিকতার যেন কিছুই হয়নি গতকাল। আঁখি চুপচাপ প্লেট সাজায়, পানি ঢালে, কারোর চোখে চোখ রাখে না। তবে অরণ্যের মা আজ ভীষণ অন্যরকম, শান্ত, নরম, কোমল ব্যবহার। তিনি মৃদু হেসে আঁখির কাঁধে হাত রেখে বলেন, তুই সবাইকে খাবার সার্ভ করে দে মা। আঁখি মাথা নিচু করে সবার প্লেটে খাবার দিতে শুরু করে। কেউ কিছু বলে না, না করেন আপত্তি, নীরবতাই যেন ভাষা। কিন্তু আঁখি যখন কাকা কাকিমা আর স্নেহার দিকে এগোয়, তারা হঠাৎ দাঁড়িয়ে পড়ে আর বলে, আমাদের খিদে নেই, বলেই তিনজনেই টেবিল ছেড়ে উঠে পড়ে। সেই সময় অরণ্যের বাবা গম্ভীর মুখে তাদের ডেকে বলেন, দেখ ভাই, যা হওয়ার হয়েছে, এখন আর পিছু হটে লাভ নেই। বিয়ে তো হয়ে গেছে, ওকে বাতিল করা যায় না। চেষ্টা কর স্বাভাবিক হতে, মেনে নিতে এই সম্পর্কটাকে। মেয়েটা খারাপ না, এই কয়েকদিনেই দেখেছি কেমন শান্ত, সংযত। আঁখি ঠিক পুত্রবধূ হিসেবে নিজেকে প্রমাণ করবে, এই আমি নিশ্চিত। অরণ্যের কাকু একটু জোরেই বলে ওঠেন, দাদা, আপনি তাহলে এই বিয়েটা মেনে নিয়েছেন? এই মেয়েটাকে আপনি গ্রহণ করেছেন? ঘরটা হঠাৎ থমথমে হয়ে যায়, সবাই কিছুক্ষণ চুপ করে থাকে। অরণ্যের বাবা ধীর গলায় বলেন, না মেনে উপায় আছে নাকি? ওরা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এখন আমাদের কিছু করার নেই, বরং মেনে নেওয়াই শ্রেয়, শান্তির জন্য, পরিবারের জন্য। কাকু বিরক্ত হয়ে মুখ ঘুরিয়ে নেন। কাকিমা নিচু গলায় বলে ওঠেন, সব কিছু এত সহজে মানা যায় না, জোর করে বিয়ে করে এনেছে ছেলে, তাও বলেছেন শ্রেয়। অরণ্যের মা বলে ওঠে, ছোট, তুইও তো এমন করেই বিয়ে করে এসেছিলি। আমার দেব তোকে হঠাৎ একদিন নিয়ে এসে বলেছিল বিয়ে করে ফেলেছি, তখন আমরা কিছুই জানতাম না, কিন্তু আমরা তো তোকে মেনে নিয়েছিলাম, তাহলে আঁকিকে মানতে সমস্যা কোথায়? কাকিমা মুহূর্তেই রেগে উঠে বললেন, কি বলছো দিদি ভাই, তুমি ওই মেয়েটার সঙ্গে আমার তুলনা করছো? ওই মেয়েটা কোথায় আর আমি কোথায়? আঁকি তখন থেমে যায়, এক হাতে থালা ধরে আছে, অন্য হাতে গ্লাস, মুখটা যেন শুকিয়ে যায় মুহূর্তেই। অরণ্য দূর থেকে দাঁড়িয়ে শুনছে সব কিছু, চোখে যেন আগুনের ছায়া। তার মুখে কোনো কথা নেই, কিন্তু চোখে একরকম রাগ ফুটে উঠেছে। কাকিমার কথায় অরণ্যের মা ঠান্ডা গলায় বললেন, দেখ, আগে কার কি অতীত ছিল সেটা বড় কথা না, এই মুহূর্তে ও আমাদের ঘরের বউ, এই পরিবারের পুত্রবধূ। ওকে অপমান মানে এই সংসারকেই অপমান করা। যা হয়েছে তা মেনে নেওয়াই আমাদের পরিবারের মর্যাদা। আবার এমনটা যেন না শুনি। এই কথা শুনে ঘরে যেন এক মুহূর্তে নিস্তব্ধতা নেমে আসে, কেউ আর মুখ ফুটে কিছু বলার সাহস পায় না। কাকু কাকিমা আজ স্নেহা কিছু না বললেও আঁখির প্রতি তাদের রাগ তীব্র হয়। তারপর তারা খেতে বসে সবাই। ততক্ষণে আঁখি এক কোণে দাঁড়িয়ে থাকে, কেউ তাকে আর কটাক্ষ করতে সাহস করে না। অরণ্য ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নেমে আসে নিচে, তার চোখে এক অদ্ভুত দৃঢ়তা আর নির্লিপ্ত অভিব্যক্তি। অরণ্য গিয়ে নিজের চেয়ারে বসে পড়ে টেবিলের পাশে, তার পাশে ফাঁকা চেয়ার আঁখির জন্য রাখা হয়েছে যেন। সে গম্ভীর গলায় বলে ওঠে, মা, খাবার দাও, অনেক ক্ষুধা পেয়েছে। ফতেমা বেগম একটু হেসে উঠে বললেন, দিচ্ছি বাবা, আজ কিন্তু তোর পছন্দের কিছু বানাইনি। তিনি আঁখির দিকে তাকিয়ে বললেন, তুই এসে বস মা, খেয়ে নে।
আঁখি একটু লজ্জা পেয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। অরণ্য চোখ তুলে তাকিয়ে বলল, যা বলেছে শুনতে পাচ্ছ না? আঁখি একটু কাঁপা কাঁপা পায়ে এগিয়ে এসে বসে পড়ল। ফতিমা বেগম মিষ্টি হেসে নিজের হাতে আঁখির প্লেটে খাবার তুলে দিতে লাগলেন। অরণ্য চুপচাপ খাচ্ছিল, কিন্তু আঁখির দিকে মাঝে মাঝে চোখ পড়ছিল। মাঝে মাঝে তার নিজেকেই প্রশ্ন করতে ইচ্ছে হচ্ছিল, আমি কেন এতটা লক্ষ্য করছি ওকে। ডাইনিং টেবিলের চারপাশে এক অদ্ভুত নীরব ভালোবাসার আবরণ তৈরি হয়েছে যেন। বিকেলের দিক থেকে একটানা বৃষ্টি পড়ছে। আঁখি চুপচাপ বারান্দায় দাঁড়িয়ে, তার চোখের পলক যেন আটকে গেছে দূরের আকাশে। ওড়নাটা সামান্য হাওয়ায় উড়ে যাচ্ছে পেছনের দিকে, আর সে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে এক ঘুঘু পাখির দিকে। সে নিশ্চুপভাবে বসে আছে ভেজা ডালের উপর। সন্ধ্যার দিকে অরণ্য অফিস থেকে ফিরে আসে। বৃষ্টি তখনও থামেনি। চারদিক জমে আছে স্নিগ্ধ এক নিস্তব্ধতায়। ঘরের দরজা খুলে সে একটু ক্লান্ত ভঙ্গিতে ভেতরে ঢোকে। চোখে পড়ে যায় বারান্দার সেই ছবিটার মতো দৃশ্যটায়। আঁখি দাঁড়িয়ে, তার সারা শরীর বৃষ্টির ছায়ায় ভিজে উঠেছে, আর অরণ্যের হৃদয় কেমন যেন কেঁপে ওঠে। তার চোখে এই মেয়েটা এক মুহূর্তে অসীম আবেদনময় হয়ে ওঠে। সে থেমে যায়, নিঃশব্দে দাঁড়িয়ে পড়ে দোরগোড়ায়। ভেতরটা কেমন হালকা অথচ ভারী লাগছে তার। তখন কোনো রাগ, কোনো অহংকার ছিল না মুখে, ছিল শুধু একটা স্তব্ধ অনুভব। একটা মেয়ে এক ফোঁটা বৃষ্টির মতো নেমে এসেছে তার জীবন। অরণ্য স্তব্ধ, নিঃশব্দে তাকিয়ে আছে। হাত থেকে পট করে ফাইলটা পড়ে যায় নিচে। ও বুঝতেও পারে না, এতটাই ধ্যানমগ্ন, এতটাই অন্যমনস্ক, যেন সময় থেমে গেছে। পেছন থেকে হঠাৎ শব্দে আঁখি ঘুরে তাকায়। ওর চোখ পড়ে অরণ্যের চোখে। নিঃশব্দ সেই চাউনি, যেন শত শত শব্দের চেয়েও বেশি কিছু বলছে। ভয় নয়, আশ্চর্য এক ভালোবাসায় আঁখির বুক ধক করে ওঠে। ওর মনে হয় এ চাউনি আগে কখনো দেখেনি। একটা কাঁপুনি জাগে হৃদয়ের গভীরে। ঠিক সেই মুহূর্তে পাশ থেকে ভেসে আসে স্নেহার চিৎকার, অরণ্য, অরণ্য! চমকে ওঠে দুজনেই, বাস্তবে ফিরে আসে। অরণ্য মুহূর্তেই ঘুরে যায়, দ্রুত বাথরুমের দিকে চলে যায় ফ্রেশ হতে। আঁখি অপ্রস্তুত, ও বুঝতে পারে না কি করে এই মুহূর্তটাকে সামলাবে। ওর হৃদয় এখনও দৌড়ে চলেছে সেই চোখের ভাষার খোঁজে। স্নেহা রুমে ঢুকে, ওর মুখে উত্তেজনা। অরণ্য কোথায়? আঁখি নিজের ভাবনায় জগৎ থেকে বেরিয়ে আসে। মাথা নিচু করে মৃদু স্বরে বলে, বাথরুমে আছেন। স্নেহা অপেক্ষা করতে করতে খাটে বসে পড়ে, যেন এই জায়গাটা নিজের করে নিচ্ছে। ওর মুখে একরাশ অধিকার, একরাশ জেদ। অরণ্য এই মেয়েটাকে আদৌ গুরুত্ব দেয় কি? অরণ্য বাথরুম থেকে বেরোতেই স্নেহা ঝট করে উঠে দাঁড়ায়। চল অরণ্য, নিচে যেতে হবে। অরণ্য একবার তাকায় আঁখির দিকে, চোখে একরাশ না বলা কথা। আঁখি সেই চোখ এড়িয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। সেই চোখে ভালোবাসার কোনো প্রকাশ নেই, তবু অরণ্যের বুক কেঁপে ওঠে। কেন যেন মনে হয় এই চুপচাপ মেয়েটি আজ সবচেয়ে চেনা, সবচেয়ে আপন। স্নেহা বিরক্ত হয়ে টেনে নিয়ে যায় অরণ্যকে, আর পেছনে পেরে দাঁড়িয়ে থাকে আঁখি, নির্বাক, নিস্পৃহ। সে জানে কেউ তার অনুভব বোঝে না, কেউ বোঝে না তার নীরবতাকে। তার চোখ ভিজে উঠলেও সে ফিরে যায় নিজ ঘরে, নির্জন দেয়ালের মধ্যে। অন্যদিকে স্নেহা নিজের আনন্দ লুকোতে পারে না। তার চোখে যেন জিতে যাওয়ার ঘোর লেগে থাকে। ডাইনিং টেবিলের চারপাশে কাকু, কাকিমা, স্নেহা আর কিছু আত্মীয় বসে আছে। অরণ্য এসে চুপচাপ বসে পড়ে, একবারও কারোর দিকে না তাকিয়ে। স্নেহা অরণ্যের পাশে গিয়ে বসে, স্বাভাবিক হাসি নিয়ে কথা বলতে শুরু করে। কিন্তু অরণ্য যেন অন্য জগতে। তার মুখে কোনো প্রতিক্রিয়া নেই। তার চোখে ভেসে ওঠে আঁখির মুখ, সেই নিঃশব্দ চোখের ভাষা। আত্মীয়রা হঠাৎ বলে ওঠে, আমরা নতুন বউকে দেখতে এসেছি। কোথায় নতুন বউ? স্নেহা থমকে যায়, মুখের হাসি মুছে যায় মুহূর্তে। সে বুঝতে পারে না হঠাৎ এই মেয়েটা কেন, এই সময়েই কেন। কাকু অবাক হয়ে বলে, কার কথা বলছো তোমরা? আত্মীয়রা বলে, কার কথা আবার? নতুন বউয়ের কথা বলছি। তখনই অরণ্যের মা একজন সার্ভেন্টকে পাঠায় আঁখিকে ডেকে আনার জন্য। ড্রয়িং রুমে উপস্থিত আত্মীয়রা হেসে বলেন, নতুন বউকে একবার দেখা তো দরকার। এমন ঘরোয়া বউ যে এসেছে, চা জলখাবার দিয়ে নিজে কোথায় গা ঢাকা দিয়ে বসে আছে। স্নেহা চুপ, তার মুখ থেকে হাসি মুছে গেছে আগেই। ওই মুখ শক্ত হয়ে গেছে হঠাৎ। এই মুহূর্তে কেন ওই মেয়েটা? ওর তো এই বাড়িতে থাকার কথা না। আঁখি ধীরে ধীরে ভেতর থেকে বেরিয়ে আসে।
তার পরনে লাল সাদা পাড়ের শাড়ি, কপালে ছোট্ট টিপ, মাথায় নরম আঁচল, চোখে ছিল লজ্জা, মুখে মুগ্ধতা, আর আচরণে এক অনাড়ম্বর সৌন্দর্য। যেন হারিয়ে যাওয়া কোনো কল্পনার রাজকন্যা হেঁটে এলো বাস্তব জীবনে। একজন আত্মীয় মুগ্ধ হয়ে বলে ওঠে, হায় হায়, কি সুন্দর বউ রে। আরেকজন বলে, স্নেহার চেয়ে তো দেখতে সুন্দর, একেবারে লক্ষ্মী বউ। আঁখি নিচে নেমে এসে সবাইকে সালাম দেয় নমনীয়ভাবে। এক আত্মীয়া চোখ বড় করে বলে ওঠেন, আরে কি মিষ্টি দেখতে রে বউটা, একদম লক্ষ্মীমন্ত। অরণ্য চুপচাপ দাঁড়িয়ে তাকিয়ে থাকে আঁখির দিকে, তার চোখে বিস্ময় আর এক অনির্বচনীয় অনুভূতি। ও কি এত সুন্দর ছিল সবসময়, নাকি আজ ওর চোখে কিছু একটায় যেন দাগ কেটেছে, তার বুকের ভেতরটা কেমন নরম হয়ে আসে। অরণ্যের মা গর্বিত হাসি হেসে বলেন, আমার বউমা শুধু দেখতে না, মনের দিক থেকেও খুব ভালো, সংসার বোঝে, লজ্জা জানে, কারোর সাথে উঁচু গলায় কথা বলে না। আঁখি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, লাজে তার গাল রাঙা হয়ে উঠেছে। স্নেহা থমথমে মুখে দাঁড়িয়ে থাকে দূরে, তার ভিতরে আগুন জ্বলতে শুরু করেছে। এই মেয়ে এত প্রশংসা পাবে, এই মেয়ে আজ অরণ্যের মায়ের প্রিয় হয়ে উঠবে। সে আঁখিকে লক্ষ্য করে এক ধরনের তীক্ষ্ণ ঘৃণায়, যেন মনের মধ্যে ঈর্ষার তুফান চলছে। কিন্তু আঁখি তার চোখের ভাষা পড়তে ব্যস্ত। সে শুধুই চুপচাপ দাঁড়িয়ে থাকে, জানে না এত প্রশংসা কার বুক পোড়াচ্ছে। রাত গভীর, অরণ্য নিজের ঘরে বসে জানালার দিকে তাকিয়ে থাকে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বাইরে, কিন্তু তার ভেতরটা শুকনো ফাঁকা। তার মন বারবার ফিরছে আঁখির দিকে, তাকে ঘিরে অদ্ভুত এক অনুভব। স্নেহা এসে কফির কাপ এগিয়ে দেয়, কিন্তু অরণ্য হাত দেয় না। স্নেহা হতাশ কণ্ঠে বলে, তুমি এই কফিটা খাবে না? অরণ্য জবাব দেয় না। স্নেহা হতাশ হয়ে চেয়ে থাকে। অরণ্য ঠোঁটের কোণে হালকা এক হাসি, মনে মনে আঁখির মুখখানি বারবার ভেসে উঠছে আজকের সেই প্রথম পরিচয়ের রূপে। তার মনে পড়ে আঁখির ভেজা কপালে এক ফোঁটা জল, ভীরু চোখ, তার কপালে লেগে থাকা কিছু ভেজা চুল। কি অদ্ভুতভাবে তার হৃদয়টা আজ এতটা অচেনা হয়ে উঠেছে। সে নিজেই নিজের ভেতরে ঢুকে যেতে চায়, বুঝতে চায় কেন এই মেয়েটিকে নিয়ে তার মনে এত আলোড়ন। স্নেহা হতবাক হয়ে তাকিয়ে থাকে তার দিকে। এই মানুষটা যাকে ছোটবেলা থেকে এতটা ভালোবেসে এসেছে, তার সঙ্গে ভবিষ্যতের স্বপ্ন দেখলো, আজ কিভাবে এতটা বদলে গেল। স্নেহা আর নিজেকে সামলাতে পারে না, মনের মধ্যে কষ্টকে চেপে রেখে বলে, তুমি কি তাহলে সত্যিই মুগ্ধ হলে ওই মেয়েটার উপর? অরণ্য ধীরে ফিরে তাকায়, চোখ দুটো তীক্ষ্ণ অথচ গভীর। তুমি জানো আমি ভান ধরতে পারি না, আর এই প্রথম আমি নিজেই নিজেকে চিনতে পারছি না। তার কণ্ঠে মেশানো নির্লিপ্ততা, অথচ কোথাও এক অজানা টান। স্নেহার বুকের ভেতর জ্বলে ওঠে কষ্টে। অরণ্যের মা পাশের ঘর থেকে যাবার সময় দেখেন সব কিছু, তার চোখে জল, তবে সেটা দুঃখের নয়। এই ছেলেটা যে ভালোবাসা মানে না, বিয়ে মানে না, আজ সে নিজের বউয়ের কথাই ভাবছে, এতটা নরম হচ্ছে। তিনি গর্বে ভরে ওঠেন, চোখ বুজে বললেন, আল্লাহ রহমতে এই মেয়েটাই অরণ্যর জীবনে শান্তি আনবে। অরণ্য যেন নিজেই বুঝে উঠতে পারছে না আঁখির সরল অভিমান কেন তাকে এভাবে স্পর্শ করছে। তার মুখে কোনো কথা নেই, কিন্তু চোখে একরাশ অনুরাগ। সে প্রথমবারের মতো অনুভব করছে এই মেয়েটার ভিতরে একটা অদ্ভুত শান্তি আছে, যেটা তাকে বদলে দিচ্ছে ধীরে ধীরে। স্নেহা দূর থেকে দেখছিল অরণ্যের মুখে অজানা মুগ্ধতা, যা কোনোদিনও তার জন্য ছিল না। তার বুকের ভেতরটায় কেমন যেন চাপ পড়ে। সে ফিসফিস করে নিজেকেই বলে, ভুল করেছি, ভীষণ ভুল করেছি আমি। সে বুঝতে পারে অরণ্য কখনো তার ছিল না, হবেও না কোনোদিনও। ভালোবাসা জোর করে পাওয়া যায় না, এটা স্নেহা ভালোভাবে বুঝে যায়। তাই সে চুপচাপ সরে যায়, পেছনে তাকায় না, নিস্তব্ধ পায়ে বেরিয়ে যায়, চোখে জল টলমল করছে। নিচে গিয়ে বাবা মার রুমে ঢুকে স্নেহা, তারা চমকে ওঠে এত রাতে মেয়ের মুখে অদ্ভুত বিষণ্ণতা দেখে। স্নেহা চোখ নামিয়ে বলে, আমি অন্য কোথাও বিয়ে করতে চাই, আমার জন্য ছেলে দেখো, যত দ্রুত সম্ভব। কথাগুলো বলতে বলতে গলাটা কেঁপে যায়। আর মা চমকে উঠে বলে, কি বলছিস তুই, হঠাৎ এমন সিদ্ধান্ত কেন? স্নেহা শুধু মৃদু হাসে। এই সিদ্ধান্তটা
আমার শান্তির জন্য, আর ওদের জন্য, যাতে ওরা সুখে থাকতে পারে। বুকের ওপর পাথর চেপেই বলেছে এই কথাগুলো। সে জানে যত দূরে থাকবে ততটা সহজ হবে নিজেকে সামলানো, কিন্তু ওদের দুজনকে একসাথে দেখলে তার কষ্ট কমবে না, বাড়বে। তাই স্নেহা নিজেকে বুঝিয়ে দিচ্ছে ভালোবাসা মানে পাওয়া নয়, মুক্তিও একরকম ভালোবাসা। তাই সরে যাচ্ছি চিরদিনের জন্য। ভালো থেকো অরণ্য। অন্যদিকে অরণ্য আর আখির সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে থাকে। তাদের মাঝে যে দূরত্ব ছিল তা ভালোবাসায় ভরে উঠতে থাকে। অরণ্য মনে মনে সিদ্ধান্ত নেয় এবার সে নিজেই প্রপোজ করবে আখিকে। একটা নতুন জীবনের প্রতিশ্রুতি দেবে, ভালোবাসার কথা বলবে সরাসরি চোখে চোখ রেখে। হয়তো পবিত্র বিয়ের পরেই ভালোবাসা জন্মায়। যখন দুজন মানুষ একে অপরকে বোঝে, পাশে থাকে, তখন ভালোবাসা আসে, আর সেটা হয় সবচেয়ে গভীর। কয়েকদিন কেটে গেছে শান্তিতে। আখিও যেন ধীরে ধীরে এই নতুন পরিবেশে মানিয়ে নিচ্ছে। সকালে গার্ডেনে কিছুটা সময় কাটায়, বিকেলে গল্পের বই পড়ে। একদিন দুপুরবেলা রোদের আলো নিঃশব্দে জানালার ফাঁক গলে ঘরে ঢুকেছে। আখি খাটে বসে গল্পের বই পড়েছিল, মনটা বেশ ফুরফুরে। ঘরটা যেন ভালোবাসা কোমল নিঃশ্বাসে ভরে আছে। হঠাৎ কোনো শব্দ ছাড়াই দরজা খুলে গেল। অরণ্য এসে আচমকাই পাশের খাটে পড়ে গেল মাথার দিক দিয়ে। আখি অবাক, ছেলেটা এমন আচরণ করছে কেন? সে বই ফেলে দ্রুত উঠে দাঁড়ালো। আপনি ঠিক আছেন? অরণ্য একটু চোখ বন্ধ করেই বলে উঠল, এত অবাক হচ্ছ কেন? মাথা টিপে দাও, যন্ত্রণা হচ্ছে খুব। আখি আরও অবাক, তার মুখটা লজ্জায় লাল হয়ে যায়। অরণ্য আবার বলল, এটা কিন্তু আমার বাড়ি, আর তুমি এখন এই বাড়ির বউ, তাই একটু স্বামী সেবা করাই উচিত তোমার, বুঝেছ? আখির মুখে কিছু শব্দ আসে না, চোখে শুধু একরাশ অবাক ও লজ্জা। তবু সে ধীরে ধীরে হাত বাড়িয়ে অরণ্যের মাথায় আঙুল বুলাতে শুরু করে, আর অরণ্য চোখ বন্ধ করেই বলে, এমনটাই তো চেয়েছিলাম আমি আখি। দেখতে দেখতে স্নেহার বিয়ের দিন ঘনিয়ে আসে। স্নেহার বিয়ের দিন যত ঘনিয়ে আসতে থাকে, বাড়ির চারপাশে যেন একটা মিষ্টি উৎসবের আবহ ছড়িয়ে পড়ে। সকালের রোদরা যেন আলাদা আলোয় ঝলমল করে। উঠোনে বাজে মৃদু হাসি আর কথার গুঞ্জন। কাকিমা, কাজের মাসি, এমনকি বাড়ির ছোট ছেলেটাও স্নেহার সাজে সাহায্য করতে ব্যস্ত। যেন সবাই একটাই লক্ষ্য, মেয়েটাকে নতুন জীবনের জন্য সাজিয়ে তোলা। এমন সময় অরণ্যের মা হঠাৎ কাকিমাকে ডেকে নিয়ে বলেন, এই সপ্তাহের মধ্যে বিয়েটা দিচ্ছিস ছোট, এত তাড়াহুড়ো কিসে? একটু দেরি করে দিলে হয় না? আর কিছুদিন যাক, তারপরে সব কিছু হবে। বিয়ে তো একদিন না একদিন হবে, তবে এত তাড়াহুড়ো কিসের ছোট? কাকিমা যেন আগেই অপেক্ষা করেছিলেন এই কথায়। একটু হেসে বললেন, আমার মেয়ের ইচ্ছে। স্নেহা নিজেই বলেছে আর দেরি করবে না, ও নিজেকে তৈরি করে ফেলেছে। তাছাড়া ভালো পাত্র। কাকিমার গলায় ছিল কষ্টের বেদনা। একটা মাত্র মেয়ে, বিয়ে দিয়ে কষ্ট, তা উপলব্ধি করতে পারছে কাকিমা। কিন্তু মায়ের চোখে এক ফোঁটা জল লুকিয়েছিল। বিদায়েরও তো একটা মন খারাপ থাকে। এরপর থেকে শুরু হলো পুরোদমে বিয়ের প্রস্তুতি। স্নেহার বিয়ের আয়োজন চলেছিল ঘরে ঘরে, যেন এক উৎসবের আমেজ। নতুন শাড়ি, গয়না, অতিথিদের আমন্ত্রণ, সব কিছুতেই ছিল একটা উচ্ছ্বাস, একটা ঘরোয়া আনন্দ। অন্যদিকে অরণ্য এই বিয়েতে চুপচাপ ছিল। তার মনের ভিতর ছিল অদ্ভুত এক স্বস্তি। সে কখনো স্নেহাকে নারীর চোখে দেখেনি। তার কাছে স্নেহা ছিল ছোটবেলার বন্ধু, একটি অবুঝ মেয়ে, যে কখনো মন খারাপ হলে তার কাছে ছুটে আসতো, অভিমানে চুপ করে থাকতো, আবার হঠাৎ হেসে উঠত। অরণ্য বরাবর তাকে একজন ছোট বোনের মতোই দেখেছে। তার চোখে বিয়েটাই ছিল স্নেহার জন্য সবচেয়ে নিরাপদ, স্থায়ী ও উপযুক্ত পথ। তাই সে কখনো আপত্তি করেনি, বরং মনের ভিতরে নিশ্চিন্ত হয়েছিল, এই ভেবে যে স্নেহার জীবন এবার নতুন পথে হাঁটবে, যেখানে হয়তো ভালোবাসা তাকে সত্যি করে জড়িয়ে ধরবে। অবশেষে এলো সেই প্রতীক্ষিত দিন, স্নেহা আর কর্ণের বিয়ে। অরণ্য নিজের দায়িত্ব শেষ করে যেন নিঃশ্বাস ফেলল। সে চেয়েছিল স্নেহার জীবনটা দ্রুত এক নতুন রঙে রাঙিয়ে উঠুক। স্নেহাকে সে সবসময় ছোট বোনের চোখেই দেখে, তাই অরণ্য বিশ্বাস করত এই আবেগী মেয়েটাকে থামানোর একটাই মাত্র পথ, বিয়ে। স্নেহার স্বামীর নাম কর্ণ চৌধুরী। কর্ণও চাইছিল তাড়াতাড়ি বিয়ে হোক। স্নেহার প্রতি তার অগাধ ভালোবাসা জেগে উঠেছিল স্নেহাকে দেখে, তাই সে বিয়েটা দেরি করতে চায়নি। তাই সে নিজের পরিবারকে জানিয়েছিল, কোনো বিলম্ব নয়, এক সপ্তাহে বিয়ে চাই।
স্নেহাকে আজ সত্যিই অপূর্ব লেগেছে। সে পরেছিল একটি জমকালো গর্জিয়াস লাল সোনারি লেহেঙ্গা, চোখে স্মোকি গোল্ডেন মেকআপ, কপালে এক টুকরো টিকলি, যেন ছবি ফ্রেম থেকে বেরিয়ে আসা রূপকথার রাজকন্যা। তার ঠোঁটে এক চিলতে হাসি, কিন্তু চোখে গভীর এক নিঃশব্দ অনুভূতি। সবাই তাকে প্রশংসায় ভাসালেও তার মনটা কোথাও আটকে ছিল। তবুও আজ সে নিজেকে শক্ত করে সাজিয়ে নিয়েছিল, কারণ এটাই নতুন শুরুর দিন। কর্ণ পরেছিল রাজকীয় অফ হোয়াইট শেরওয়ানি, গলায় রুবি স্টোনের মালা। বিয়ে শুরু হয়। ইমাম সাহেব প্রশ্ন করেন, আপনি কি এই বিয়েতে রাজি? স্নেহা এক ঝাপসা চোখে 3 বার কবুল বলেন, নিঃশব্দ কণ্ঠে। কর্ণ শান্ত গলায় বলে, কবুল কবুল কবুল। অতিথিরা একে একে শুভেচ্ছা জানাতে আসেন। আত্মীয় স্বজনের মুখে হাসি, কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন। সবাই ধীরে ধীরে বিদায় নেয়। শেষে শুধুই পরিবারের সদস্যরা রয়ে যায় কিছু সময়। একটা নতুন অধ্যায়ের দরজা খুলে যায়। বিয়ের সব আয়োজন শেষ, সবাই ঘরে ফিরেছে। চারিদিকে নীরবতা, কেবল চাঁদের আলো পড়েছে বারান্দায় মেঝেতে। আঁখি সাদা হালকা গোলাপি রঙের সালোয়ার পরে চুপচাপ বারান্দায় দাঁড়িয়ে, ঠোঁটে একটুকু হাসি, চোখে ক্লান্তি, কিন্তু ভিতরে কোথাও একটা আশ্চর্য শান্তি। পেছন থেকে এসে অরণ্য ধীরে ধীরে আঁখির কাঁধে হাত রাখে। আঁখি একটু চমকে তাকায়, কিন্তু ওর চোখে কোনো ভয় নেই, শুধু একটুকু জিজ্ঞাসা। অরণ্য নরম গলায় বলে, জানো, তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম সেই টেরেস জানালার পাশে বসে, তখনও জানতাম না একদিন তুমি আমার ভালোবাসা, আমার বুকের অংশ একটা হয়ে যাবে। আঁখির চোখে অশ্রু চিকচিক করে ওঠে। সে কিছু বলে না, শুধু নিচের দিকে তাকিয়ে থাকে। অরণ্য ধীরে ধীরে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। আঁখি, তোমাকে আমার জীবনের সবচেয়ে বড় উপহার মনে হয়। তুমি আমার ভালোবাসা, আমার অভ্যাস, আমার সবচেয়ে আপনজন। আজ আমি তোমার হাতটা চাই, জীবনের প্রতিটা সকালে তোমাকে পাশে পেতে চাই। আঁখির মুখটা ভেসে যায় কান্না আর হাসির মিশেলে। সে একটু দেরি না করে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে, তারপর অরণ্যের দিকে হাত বাড়ায়। অরণ্য সেই হাত ধরে চুমু খায়। তারপর দুজনে একে অপরকে জড়িয়ে ধরে। চাঁদের আলোয়, সেই গভীর রাতে নীরবতায় শুধু হৃদয়ের শব্দ শোনা যায়, যেখানে দুটি হৃদয় আজ থেকে একটি হয়ে গেল। এইভাবেই শেষ হলো এই অধ্যায়, যেখানে হৃদয়, ভালোবাসা আর বিশ্বাস মিলে সৃষ্টি হলো একটি নতুন যাত্রা। সমাপ্ত।